আচ্ছা, আমি একটু সোফার জাস্ট বলি আমাদের এই কোর্সে আমরা আসলে কি কি দেখেছি। আমরা হচ্ছে কি প্রথমে হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশন বের করা, যেটা ছিল মডেলিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা মডেলিং ইন টাইম ডোমেইন, স্টেট স্পেস মডেল, এটা নিয়ে আলোচনা করেছি। তো মডেলিং ইন টাইম ডোমেইন এটা হচ্ছে কি আমাদের মডার্ন কন্ট্রোল সিস্টেম বা মডার্ন কন্ট্রোল সিস্টেমে আসলে আমরা যেভাবে করে আসলে সিস্টেমের মডেলিং করে, সেটা হচ্ছে কি ওই লাস্টে যে টপিকটা আমরা পড়েছিলাম টাইম ডোমেইন মডেলিং সেটা। তো এটার কিছু সুবিধা হচ্ছে, যেমন আপনারা ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে জানেন যে আমাদের সিস্টেমটা এলটিআই হওয়া লাগে, বাট মডার্ন কন্ট্রোল বা যেটা হচ্ছে কি স্টেট স্পেস মডেলের ক্ষেত্রে কিন্তু এলটিআই সিস্টেম হতেই হবে এমন কোনো কথা, নন লিনিয়ার সিস্টেমের জন্য আসলে স্টেট স্পেস মডেলিং করা যায়। তারপর হচ্ছে গিয়ে সেখানে যেমন হচ্ছে আর আরো কিছু অ্যাডিশনাল সুবিধা আছে, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট যদি কোনো সিস্টেম যদি হয়, সেটাও হচ্ছে কি আমরা এলটিআই আমরা হচ্ছে কি টাইম ডোমেন মডেলিং এর মাধ্যমে আসলে যেটা হচ্ছে কি মডেল করতে পারি। এছাড়া এখানে ইনিশিয়াল কন্ডিশন দেখেছেন যে অনেক ইনিশিয়াল ইনফরমেশন আসলে ট্রান্সফার ফাংশনে মিসিং থাকে, যেটা আমরা স্টেট স্পেস মডেলে আমরা দেখেছি যে সেই ইনফরমেশন গুলো সেখানে মিসিং থাকে না। তো ওই জন্য ওটা হচ্ছে কি আমার মডেলিং কন্ট্রোল ছিল। তো যাই হোক, এখন পর্যন্ত যা কিছু করেছি সবকিছু ছিল হচ্ছে গিয়ে সিস্টেমের মডেলিং এর সাথে, একটা ছিল ফ্রিকোয়েন্সি ডোমেন মডেলিং, আচ্ছা এখন আরেকটা ছিল টাইম ডোমেন মডেলিং। আচ্ছা, আজকে থেকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পারফরমেন্স অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, পারফরমেন্স অফ এ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এখন পারফরমেন্স বলতে আসলে বুঝায় আসলে দুটো জিনিস। একটা হচ্ছে আহ আমি জাস্ট এখানে জাস্ট লিখি, আমি বলি পারফরমেন্স অফ ফিডব্যাক সিস্টেম, যেটা এটা একটা হচ্ছে গিয়ে তার ট্রানজিট রেসপন্স, দুই নম্বরটা হচ্ছে তার স্টেডি স্টেট রেসপন্স। এই দুটো দিয়ে আসলে আমরা একটা সিস্টেমের পারফরমেন্স সিস্টেম, যেটা হচ্ছে ইভ্যালুয়েশন, হ্যাঁ পারফরমেন্স অফ ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স যদি বলি, ইভ্যালুয়েট বলি, ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স অফ ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, দুটা জিনিস আসলে দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ফিডব্যাক সিস্টেমের পারফরমেন্সকে আমরা ইভ্যালুয়েট করি বা বের করি বা অ্যানালাইজ করে দেখি আর কি। ঠিক আছে, এই দুটোই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া হচ্ছে কি একটা সিস্টেম তার ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক বা স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক যাই হোক না কেন, সিস্টেম যদি স্টেবল না হয় সেটা অবশ্যই আমরা কি করতে পারবো, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো যার কারণে কন্ট্রোল সিস্টেমে আসলে স্টেবিলিটির খুব একটা ইম্পর্টেন্স আছে। তো একবার যখন আমি একটা সিস্টেমের মডেল যখন আমি জেনে গেলাম, সেটা টাইম ডোমেন মডেল হোক অথবা ফ্রিকোয়েন্সি ডোমেন মডেল হোক, সেখান থেকে আমরা হচ্ছে তার ট্রানজিয়েন্ট, তার স্টেডি স্টেট রেসপন্স, এগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি এবং সিস্টেম স্টেবিলিটিকেও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, কারণ এগুলো প্রত্যেকটাই আমাদের কন্ট্রোল সিস্টেম কোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার হচ্ছে কি আমি আজকে যে টপিকটা বলবো সেটা আপনারা আসলে 4106, যেটা কন্ট্রোল সিস্টেম ওয়ান ল্যাবের অনেক এই জিনিসটা, এই কনসেপ্ট গুলোর সাথে পরিচিত হয়েছেন। সো যার কারণে আমার মনে হয় না আজকে আমার বেশি সময় লাগবে। তারপর আমি জাস্ট জাস্ট আপনাদেরকে একটু জাস্ট রিমাইন্ড করে দিই, আমরা জাস্ট হচ্ছে কি ওখানে যা পড়েছি ওয়ান এবং টু তে, তার সাথে কিছু ডিটেলস আমি বলবো, বা ওখানে যে সূত্রগুলো ইউজ করা হয়েছে তার ডিরাইভেশন নিয়ে কিছুটা আলোচনা করব। আর জাস্ট বলতে পারেন যে ডিটেলস আর কি কিছু অ্যাড করবো আর কি আমরা। তো প্রথমে হচ্ছে কি আমরা ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক এইটা নিয়ে আলোচনা করব। তো ধরা যাক এইখানে যে আপনারা দেখতেছেন এরকম একটা আমাদের সিস্টেম। ঠিক আছে, দেখেন এইটাকে যদি আমরা, এটা হচ্ছে কি একটা ওসিআর, এটা ক্লোজ লুপ সিস্টেম। ঠিক আছে, একটা ফিডব্যাক আছে। তো এই ক্লোজ লুপ, এটা কি ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, গেইন হচ্ছে ইউনিটি আর ফিডব্যাকটা কি ধরনের, নেগেটিভ। তো এটার ক্ষেত্রে আমার হচ্ছে কি ট্রান্সফার ফাংশন যেটা হবে সেটা হচ্ছে কি এরকম হবে। ঠিক আছে, কে ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস পিএস প্লাস কে। সো এখানে যেহেতু সেকেন্ড অর্ডার সিস্টেম, সেটা আবার প্যারামিটার কিন্তু দুটা, একটা হচ্ছে কে, একটা হচ্ছে পি। খেয়াল করে দেখেন প্যারামিটার কিন্তু দুটা, একটা কে এবং একটা পি। কে আর পি এর ভ্যালু বসালেই আপনি এই সেকেন্ড অর্ডার সিস্টেমের
ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমাদের এই সিস্টেমটাকে আমরা যদি তুলনা করি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, সেটা হচ্ছে অনেকটা এরকম দেখতে। যাই হোক, আমি আবার শুরু করি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড অর্ডার সিস্টেমটার কথা বলছিলাম, এই সেকেন্ড অর্ডার সিস্টেমকে আমরা এরকম একটা স্ট্যান্ডার্ড একটা ফর্মের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, যেখানে আমাদের দেখেন এখানে যেমন দুটো প্যারামিটার ছিল কে আর পি, এগুলো আসলে কোনো ফিজিক্যাল প্যারামিটার না। ঠিক আছে, তো আমরা একটু মিনিংফুল কিছু প্যারামিটার দিয়ে কে আর পি এর পরিবর্তে কিছু মিনিংফুল প্যারামিটার আমরা আসলে ইন্ট্রোডিউস করার চেষ্টা করলাম। এর মধ্যে একটা প্যারামিটারকে আমরা বলতেছি জিটা, যেটা হচ্ছে একটা ডাইমেনশনলেস একটা একটা কোয়ান্টিটি, যেটাকে আমরা বলতেছি ড্যাম্পিং রেশিও। আর ওমেগা এনটা হচ্ছে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। আচ্ছা, জিটাটা কি আর ওমেগাটা এনটা কি, এটা জাস্ট একটু আমি ইনক্লুশন দেওয়ার চেষ্টা করি। অনেক কিছু আপনারা ইতিমধ্যে জানেন, আমি বলতেছি, তবে জাস্ট আরেকটু বলতেছি আর কি এটার সাথে। আচ্ছা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, প্রথমে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কথা বলি। আচ্ছা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কি আসলে? যে একটা সিস্টেমে যদি কোনো ধরনের ড্যাম্পিং না থাকে, ড্যাম্পিং মানে কি, যে যার ফলে হচ্ছে কি আমাদের অসিলেশনের অ্যামপ্লিটিউডটা কমে যায়। ঠিক আছে, যার ফলে আমাদের সিস্টেম থেকে পাওয়ার বা এনার্জিটা ডিসিপেট হয় এবং অসিলেশন অ্যামপ্লিটিউড কমে যায়, যে ইফেক্টের কারণে সেটাকে বলা হয় ড্যাম্পিং ইফেক্ট। আমাদের যদি কোনো সিস্টেমে কোনো ড্যাম্পিং ইফেক্ট না থাকে, তাহলে সিস্টেমটা যে ফ্রিকোয়েন্সি নিয়ে কন্টিনিউয়াসলি অসিলেট করবে সেটাকে আমরা বলতেছি কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা। ঠিক আছে, কোনো যদি ড্যাম্পিং না থাকতো, এমন কিছু যদি মানে এনার্জি ডিসিপেটিং কোনো কিছু যদি সেখানে না হতো, বা আসলে আমার নেট এনার্জি যদি ডিসিপেট না হতো, তাহলে আসলে আমরা বলি যে সিস্টেমটা যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে সেটা হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে কি ড্যাম্পিং রেশিও, যেটাকে বলা হচ্ছে। ড্যাম্পিং রেশিও আবার দুটা জিনিসের রেশিও যে বলা হইতেছে, কেন রেশিও, কিসের রেশিও? একটা হইতেছে আমরা বলতেছি এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যে এটা ডিভাইডেড বাই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জিনিসটা তো বুঝতে পারছি, কিন্তু আসলে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সিটা আসলে কি, সেটা একটু বোঝা দরকার। তো সেটা বোঝার জন্য আমি একটা ফিগারে চলে যাই। সেটা হচ্ছে এখানে নাই, এই এটা নাই, আমরা এই জায়গায় একটু যাই। ওকে, তো যেটা বলেছিলাম যে এই যে এটা যে ড্যাম্পিং রেশিও হচ্ছে গিয়ে এই সিগমাটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি আর ওমেগাটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি কি? এই যে আপনি যে ডান দিকে যে দেখতে পারতেছেন, এটা একটা কন্টিনিউয়াস অসিলেশন। হ্যাঁ, এটার এক্সপ্রেশন হচ্ছে এ সাইন ওমেগা 0t। এটার অ্যামপ্লিটিউডটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট অসিলেশন। ঠিক আছে, আর এইখানে যদি আপনি একটা এই যে দেখেন বাম দিকে যে এক্সপ্রেশনটা দেখতেছেন, এখানে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি এই টার্মটা ইন্ট্রোডিউস করা হচ্ছে। এটা হইতেছে যে আপনার এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা ফাংশন। এটা যখন আপনি অ্যামপ্লিটিউডের সাথে গুণ করবেন, তখন যেটা হচ্ছে আপনি যে সিগন্যালটা পাবেন তার অ্যামপ্লিটিউডটা কি হবে, সময়ের সাথে সাথে ডিকে করবে। ঠিক আছে, এই যে এনভেলপটা, এই যে অ্যামপ্লিটিউডটা যেই রেটে ডিকে করতেছে, ঠিক আছে, সেটা কিন্তু আসলে এই সিগমার সাথে রিলেটেড। এই সিগমার ভ্যালু যত বেশি হবে তত ফাস্ট হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউডটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তো এইটাকে আমরা এই যে সিগমা যেটা ই এর সাথে যে এই যে টু দি পাওয়ার মাইনাস সিগমা টি টি এর সাথে যেটা গুণ আছে, এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। যত বেশি এটার ভ্যালু যত বেশি হবে, ঠিক আছে, তত ফাস্ট আমার অ্যামপ্লিটিউড গুলো কি হবে, ডিকে করবে। এটাকে আমরা বলতেছি এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। সো এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি আর যেটা হচ্ছে কি ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এখানে ভিতরে ধরেন ওমেগা এন ওমেগা জিরো তো ওমেগা এন, এই দুটো রেশিও হতেছে আসলে এটাকে আমরা বলতেছি ড্যাম্পিং রেশিও। দ্যাটস ওয়াই আমরা এটাকে আসলে একটা রেশিও বলি, ড্যাম্পিং রেশিও বা ড্যাম্পিং ফ্যাক্টর বলি। ঠিক আছে, তো একটা হচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে কি এই জিটা, বা যেটাকে আমরা বলতেছি ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি, সরি ড্যাম্পিং রেশিও। তো এই ড্যাম্পিং রেশিওটাকে যদি আমরা ভ্যারি করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের আসলে রেসপন্স পেতে পারি। এটা আপনারা এটাও জানেন আপনারা। প্রথম কেসটা কি,
আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা যদি আমাদের এই যে মাঝখানে এই অংশটুকু, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ট্রান্সফার ফাংশন। আপনারা নিশ্চয়ই অবশ্যই এতক্ষণ বুঝতে পারছেন যে এই অংশটা হলো ট্রান্সফার ফাংশন, ঠিক আছে। আর এটা হতেছে আমার ইনপুট। তো আমরা হইতেছে স্টেপ ইনপুটের কথা এখন আলোচনা করব। স্টেপ রেসপন্স, স্টেপ রেসপন্স মানে হচ্ছে কি আমার ইনপুটটা হবে কি ইউনিট স্টেপ, ইউনিট স্টেপ ইনপুট। এটা নিয়ে আমরা আলোচনা করব, নট নেসেসারি যে আমাদের সিস্টেমে খালি ইউনিট স্টেপ ইনপুট দিতে হবে এমন কোনো কথা নাই। বাট আমরা আপাতত যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে ইউনিট স্টেপ ইনপুটের জন্য। এবং আপনারা জানেন কন্ট্রোল সিস্টেমের উদ্দেশ্য কি। কন্ট্রোল সিস্টেমের জন্য আপনার যেটা হইতে হয়, যেটা হচ্ছে আমাদের আরএস থেকে আমরা বলি রেফারেন্স ইনপুট, এইটাকে আউটপুট যেটা কন্ট্রোল ভেরিয়েবল, ঠিক আছে, এই দুটাকে সমান হইতে হয়। এটাই হচ্ছে আমার আসলে কন্ট্রোল সিস্টেমের পারপাস। সিস্টেম যেটা হচ্ছে আমরা বলতেছি যে এটা হচ্ছে পারপাস আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম মনে আছে কিনা, যে লিফটের 3-এ যদি প্রেস করি এটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। একটা ধরেন একটা স্টেপ ইনপুট দিলেন, আগে এখানে কিছু ছিল না, একটা স্টেপ ইনপুট দিলেন, আর আউটপুট যেটা লিফটের যে পজিশনটা সেটাকে আমাকে 3-এ নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আমার কন্ট্রোল ভেরিয়েবলটা, ঠিক আছে। তো এই জন্য আমরা আসলে আপাতত স্টেপ ইনপুট নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো বুঝতেই পারতেছেন যে স্টেপ ইনপুট যদি হয় তাহলে আর এস সমান সমান কি। স্টেপ ইনপুটের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে আমার যে আর এস, এই আর এস টা হবে 1/s, ঠিক আছে। স্টেপ ইনপুটটা হবে আর 1/s, এই যে, এবং এটাকে এই যেভাবে লেখা হয়েছে দেখেন আপনি, এই যে ওমেগা, এই যে এখানে যে লেখা হয়েছে এটা আসলে ইউনিট স্টেপ ইনপুটের জন্য বলাই আছে, উইথ ইউনিট স্টেপ ইনপুট উই অবটেন। এখানে আর এস এর পরিবর্তে জাস্ট 1/s লেখা হয়েছে, ঠিক আছে। এবার আমরা জিটার বিভিন্ন কেসের জন্য আমরা আসলে দেখবো আমাদের এই যে আউটপুটের, এটা তো হচ্ছে কি ল্যাপ্লাসের জন্য তার যে এক্সপ্রেশনটা, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা হচ্ছে কি টাইম ডোমেন এক্সপ্রেশনটা পাবো, ঠিক আছে। এবার আমরা দেখি যে একটা প্রতিটা কেসের জন্য আসলে কি আসে। ইতিমধ্যে আপনারা জানেন, তারপর আমি জাস্ট বলি যে এবার হচ্ছে কি আমরা জিটা এবং ওমেগা এন কে ভ্যারি করে আমরা আসলে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কি টাইম রেসপন্স পেতে পারি। তো আমরা আপাতত জিটার ভ্যালুটা ভ্যারি করে দেখাচ্ছি, ঠিক আছে। জিটার ভ্যালু জিরো মানে কি, জিটার ভ্যালু জিরো মানে হচ্ছে যে কিছুক্ষণ আগে বলছি জিটার ভ্যালু কখন জিরো হবে, এই সিগমার ভ্যালু যখন জিরো হবে। তো দেখেন সিগমার ভ্যালু যদি জিরো হয়, আপনি নিজে চিন্তা করে দেখেন সিগমার ভ্যালু যদি জিরো হয়, এই যে টার্মটা এক্সপোনেনশিয়াল টার্মটা কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে তখন এই ফাংশনটার চেহারা দেখতে কিন্তু এই যে এরকম, ঠিক আছে, এরকম একটা কন্টিনিউয়াস অসিলেটরি একটা ফাংশনের মধ্যে কিন্তু এটা চেহারাটা হবে, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু আসলে তাই বোঝা যায়, আপনি যদি খেয়াল করে দেখেন যে আমরা যদি ইভেন এই জিটার ভ্যালু যদি এখানে যদি জিরো বসাই, তার মানে এস টার্মটা আমার এখানে আর থাকতেছে না। তো তার ফলে আমরা যে এক্সপ্রেশনটা পাই সেটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে এরকমই কিন্তু এরকম একটা 1 - কোসাইন ওমেগা এনটি এরকম আমরা একটা টাইম ডোমেন একটা এক্সপ্রেশন কিন্তু পাই। এবং এটা কি এখানে কিন্তু কোনো, দেখেন কোন অ্যামপ্লিচিউডকে ডিকে করতেছে এরকম কোনো টার্ম কিন্তু নাই, ঠিক আছে। যার কারণে আমার যে রেসপন্সটা কি হবে, এরকম একটা কন্টিনিউয়াস একটা অসিলেটরি একটা রেসপন্স আমি সেখানে পাবো। আচ্ছা, এবং এই ক্ষেত্রে আমার যেটা আমাদের যে পোল গুলো সেগুলো হচ্ছে কি ইমাজিনারি পোল হবে, ইমাজিনারি অ্যাক্সিস এর উপর সেগুলো অবস্থান করবে। আচ্ছা, তারপর জিটা ভ্যালু যখন 0 থেকে 1-এর মধ্যে, ঠিক আছে, তখন পোল গুলো হচ্ছে কমপ্লেক্স, তার একটা রিয়েল পার্ট থাকবে, তার একটা ইমাজিনারি পার্ট থাকবে। এবং তার ক্ষেত্রে আমাদের যে যে টাইম ডোমেন এক্সপ্রেশনটা আসতেছে এরকম, ঠিক আছে, টাইম ডোমেন এক্সপ্রেশন। এবং এখানে কিন্তু আপনি যদি একটু দেখেন এই জায়গায় একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং একটা টার্ম চলে আসতেছে এবং একটা ফেজ আসতেছে, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আন্ডার ড্যাম্পড আমরা হচ্ছে রেসপন্স পাই, এবং সেটা আপনার এক্সপেরিমেন্ট 2 এ দেখে আসছে। আচ্ছা, যেটা যেটার ভ্যালু যখন আপনি 1 বসান তখন সেটাকে আমরা বলি ক্রিটিক্যালি ড্যাম্পড। এবং এটার ক্ষেত্রে যেটা হয় যে পোল দুটো আসলে একই জায়গায় চলে আসে, একই জায়গায় লোকেট হয়। তো তার ফলে আমরা যেটা পাই যে সিস্টেমে আমরা আসলে কোনো কোনো ধরনের আমরা আসলে অসিলেশন আমরা পাবো না। যেমন এখানে একটা ড্যাম্পড আমরা অসিলেশন পাই আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে, কিন্তু আমরা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পের ক্ষেত্রে কোনো অসিলেশন পাই না। তো সেখানে যেটা হবে যে আপনার হচ্ছে কোনো অসিলেশন ছাড়াই আউটপুটটা স্টেডি স্টেটে পৌঁছাবে, ঠিক আছে, কোনো ধরনের অসিলেশন ছাড়া এবং ফাস্টেস্ট পসিবল টাইমে। আর যেটা ভ্যালু যখন একের চেয়ে বড় হবে তখন হচ্ছে রিয়েল দুইটা পোল বাট সেপারেট দুইটা লোকেশনে থাকবে, তখনও কোনো অসিলেশন ছাড়াই আউটপুটটা স্টেডিতে পৌঁছাবে। কিন্তু সেখানে আহ, সেখানে পৌঁছাতে একটু তার কি হচ্ছে একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আমি যদি রেসপন্স গুলো একটু আপনাদেরকে দেখাই,
ঠিক আছে। এটা ছিল হচ্ছে গিয়ে জিটার ভ্যালু যখন 0, তার জন্য রেসপন্সটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে গিয়ে আপনার যখন আন্ডার ড্যাম্পের ক্ষেত্রে যেরকম একটা অসিলেটিং একটা আউটপুট থাকে, এই সিগমাটা যত বড় হবে তত ফাস্ট হচ্ছে গিয়ে এটা সেটেল হবে। তারপর হচ্ছে গিয়ে এই ক্রিটিক্যালি ড্যাম্পের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো ধরনের অসিলেশন ছাড়াই সিস্টেমটা স্টেডি স্টেটে পৌঁছাবে ফাস্টেস্ট পসিবল টাইমে। আর ওভার ড্যাম্পের ক্ষেত্রেও কোনো অসিলেশন থাকবে না, তবে তুলনামূলক সেটা কি হবে, স্লো হবে। ঠিক আছে। তো যাই হোক, আহ ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে গিয়ে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, যেটা ছিল আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স বা ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক এর উপর। আমরা ড্যাম্পিং রেশিও এবং হচ্ছে গিয়ে যেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তার সাথে পরিচিতি লাভ করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই ড্যাম্পিং রেশিওর উপর বেস করে আমাদের সিস্টেমে আসলে আমরা 4 ধরনের সিস্টেমের কথা বলতে পারি। এগুলোর সাথে আপনারা ইতিমধ্যে পরিচিত হয়েছেন। তো আহ সেগুলোর কথা আসলে নতুন করে বলার মতো কিছু না, জাস্ট একটা ওভারভিউ দিয়েছিলাম। আজকে আমি আরেকটু ডিটেলসে কিছু জিনিস দেখবো যে আমাদের আসলে যে রেসপন্স গুলো, যে 4 ধরনের যে রেসপন্স ছিল, আন্ডার ড্যাম্প, ওভার ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প এবং আনড্যাম্প, এগুলোর যে টাইম রেসপন্স গুলো আসলে কেন এরকম আসে সেগুলো কিছু দেখবো। তো তার আগে আমি একটু আপনাদেরকে যেটা হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা টেবিল দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের এই আমার এই পিডিএফ এর মধ্যে। এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু একটা টেবিল, যদিও এটা আপনারা দেখে আসছেন, কিছু জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা, বিশেষ করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অনেক সময় পড়ার প্রয়োজনীয়তা পড়ে। আমরা মোটামুটি কোর্সে সবকিছু ল্যাপ্লাস ডোমেনে দেখবো, বাট মাঝে মাঝে আমাদেরকে ইনভার্স ল্যাপ্লাস করে আবার টাইম ডোমেনে ফেরত আসতে হতে পারে। সো কিছু জিনিস মনে রাখা ভালো, যেমন এখানে কিছু টেবিলে কিছু কমন কিছু ফাংশনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে। ডেল্টা ফাংশনের হচ্ছে 1, ইউনিট স্টেপ হচ্ছে 1/s, র্যাম্পের ক্ষেত্রে 1/s², টি টু দি পাওয়ার এন হলে এরকম হয়। তারপর হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার -at, এটা হচ্ছে 1/s+a। আর সাইনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এরকম হবে, নিচে একটা সেকেন্ড অর্ডার টার্ম থাকবে কিন্তু এস টার্মটা থাকবে না, আর উপরে হচ্ছে গিয়ে এরকম ওমেগা থাকবে। আর কজের ক্ষেত্রে উপরে এস টার্ম থাকবে। সাইনের কজ অলমোস্ট কাছাকাছি, বাট কজের ক্ষেত্রে জাস্ট উপরে এস থাকবে। এই টেবিলটা একটু মনে রাখাটা ভালো, তার কারণ হচ্ছে যে আমাদের ইনভার্স ল্যাপ্লাস আমরা আজকে কিছু আলোচনা করবো আর কি, এই 4 ধরনের সিস্টেমের যে টাইম ইকুয়েশন সেগুলো দেখানো আলোচনা করার সময়। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাদের আগের যে টপিকটা ছিল স্টেট ভ্যারিয়েবল মডেল, সেখানে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স এটা ক্যালকুলেট করার সময় কিন্তু ইনভার্স ল্যাপ্লাসটা দরকার। এই জন্য কিছু এইরকম একটা টেবিল, হ্যাঁ, এটা আপনাদের ইভেন ভিডিও থেকে দেখে নিতে পারেন, সেই টেবিলটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমি জাস্ট বলি, যে একটা জিনিস আমাদের একটু কাজে লাগবে, সেটা হচ্ছে দেখেন, আমি যদি এই যে 2 আর 5 নম্বরের সাথে যদি কম্পেয়ার করি, 2 আর 5 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে ইউটি, যার হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে 1/s। আর 5 নম্বরে কি, ই টু দি পাওয়ার -at। হ্যাঁ, জাস্ট টাইম ডোমেনে ই টু দি পাওয়ার -at যখন গুণ করি, তখন ল্যাপ্লাস ডোমেনে কি হয়, এই এই মাইনাস এটা জাস্ট শিফট হয়ে যায়, শিফট আকারে আসলে এস এর মধ্যে আসে, অর্থাৎ এসটা হতেছে এই পরিমাণ শিফট হয়েছে। ঠিক আছে। এই এই এস টার্মটা তখন কি হয়ে যাচ্ছে, 1/s+a হয়। এটাও কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা প্রপার্টি, টাইম ডোমেনে যখন ই টু দি পাওয়ার -at গুণ হয়, তখন ল্যাপ্লাস ডোমেনে কি চেঞ্জ হয়, ওই একটা শিফটেড একটা ল্যাপ্লাস একটা ট্রান্সফরমেশন আমরা পাই। তো যাই হোক, এই টেবিলটা একটু মনে রাখবেন আপনারা। সব তো আর মনে রাখা সম্ভব না, বাট কিছু মনে রাখবেন, কমন কিছু ফাংশন এগুলো লাগবে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি আজকে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে সিস্টেম আছে সেগুলোর জন্য যে টাইম ইকুয়েশন সেগুলো একটু দেখি। তো আমাদের যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের, এটা হচ্ছে কি একটা জেনারেল ফর্ম। তো আমরা হচ্ছে কি আমাদের যে ইনপুটটা সেটা একটা স্টেপ ইনপুট হবে, ইউনিট স্টেপ ইনপুট, অর্থাৎ আর এস টা হচ্ছে 1/s, তাহলে ওয়াই এস সমান কি হবে, জিএস ইন্টু আর এস। জিএস তো আমরা বলেছি যে এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা এটাকে নিয়ে এসেছি, আর তার সাথে আর এস, দ্যাট মিনস 1/s গুণ হচ্ছে। তো এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা এই প্রত্যেকটা সিস্টেমের জন্য আমাদের যে টাইম ইকুয়েশনটা কি হবে সেটা বের করতে পারবো। ঠিক আছে, তো সেটা আমরা একটা একটা করে দেখি। তো তার আগে আমরা বলি যে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের পোল কোনটা, পোলটা কিন্তু আসে এই যে ডিনোমিনেটর যে টার্মটা আছে, ওই ডিনোমিনেটর টার্মের রুট থেকে হচ্ছে পোল আসে। তাহলে রুট কিভাবে বের করি, এই যে ডিনোমিনেটরের যে সেকেন্ড অর্ডার যে টার্মটা দেখতেছেন, এটাকে আপনি যদি জিরো করে দেন, এটাকে যদি আপনি জিরো করেন, তাহলে এটাকে এস এর জন্য সলভ করলে এই রকমের একটা ইকুয়েশন আপনি পাবেন। তো এই ইকুয়েশন থেকে আপনি খেয়াল করে দেখেন যে বাম দিকে হইতেছে মাইনাস জিটা ওমেগা এন আছে, প্লাস মাইনাস ডান দিকে ওমেগা এন রুট ওভার জিটা স্কোয়ার -1। তাহলে এই যে রুট গুলো, এই রুট গুলো কি আমার রিয়েল রুট হবে, না কমপ্লেক্স রুট হবে, না ইমাজিনারি রুট হবে, কি ধরনের রুট হবে সেটা কিন্তু নির্ভর করে এই রুট ওভারের ভিতরে যে টার্মটা সেটার উপর।
এবং রুট ওভারের ভিতরে আরো স্পেসিফিকলি বলতে গেলে সেটা কিসের উপর নির্ভর করতেছে, জিটার উপর নির্ভর করতেছে, জিটার ভ্যালুর উপর। জিটার ভ্যালু যদি আমার একের চেয়ে বড় হয় তাহলে কি হবে, এই রুট ওভারের ভিতরে টার্মটা কি হবে, শূন্যের চেয়ে বড়, দ্যাট মিনস আমি একটা রিয়েল ভ্যালু পাবো। জিটার ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে, তখন হচ্ছে এই রুট ওভারের ভিতরে টার্মটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আমি রিপিটেড কিছু রুট পাবো। জিটার ভ্যালু যদি আপনার হচ্ছে 0 হয় তাহলে কি হবে, 0 হলে আবার এই পার্টটা 0, সো তখন একটা ইমাজিনারি ভ্যালু পাবো। আবার জিটার ভ্যালু একের চেয়ে কম হলে তখন একটা কমপ্লেক্স ভ্যালু পাবো। তার মানে আমার রুট গুলো আসলে কি ধরনের হবে সেটা কিন্তু নির্ভর করতেছে এই জিটার ভ্যালুর উপর, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম যে কেসটা যেটা ছিল, আচ্ছা এখানে একটু ভুল লেগেছে, এটা আন্ডার ড্যাম্পড হবে না, এটা আনড্যাম্পড হবে, ঠিক আছে। আনড্যাম্পড বা অসিলেটরি সিস্টেম, আমি এটা কারেকশন করে দিচ্ছি এখানে। হচ্ছে আনড্যাম্পড, ওকে, ঠিক আছে। তো আমরা আনড্যাম্পড সিস্টেমের ক্ষেত্রে আমাদের জিটা বা ড্যাম্পিং ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তো অলরেডি কিন্তু বলেছি যে ড্যাম্পিং ফ্যাক্টর আসলে 0 হওয়ার অর্থটা কি। ড্যাম্পিং ফ্যাক্টর 0 হওয়ার অর্থ হতেছে, ড্যাম্পিং ফ্যাক্টর জিনিসটা কি আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আরেকবার একটু জাস্ট আগে জাস্ট ফিরে যাই। এই যে এই জিনিসটা দিয়ে বলেছিলাম যে এটা হচ্ছে কি আমাদের একটা কন্টিনিউয়াসলি একটা অসিলেটরি, এটা একটা কন্টিনিউয়াস অসিলেশন, ঠিক আছে, ঠিক আছে। এটা একটা ধরেন সাইন ওয়েভ, একটা কন্টিনিউয়াস অসিলেশন, এখানে হচ্ছে অ্যামপ্লিটিউডটা ফিক্সড। তো এই অ্যামপ্লিটিউডের সাথে যখন ই টু দি পাওয়ার মাইনাস সিগমা টি এই টার্মটা গুণ করবে তখন কি হয়, অ্যামপ্লিটিউডটা সময়ের সাথে সাথে ডিকে করে। আর এই সিগমাটাই হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এবং যেটা হচ্ছে এই সিগমা বাই ওমেগা এন, তার মানে এই সিগমার ভ্যালু যত বড় হবে আপনার তত কি হবে, ফাস্ট ডিকে করবে এবং জিটার ভ্যালু তত বড় হবে, ঠিক আছে। এখন সিগমার ভ্যালু যদি 0 হয়, সিগমার ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ সিগমার ভ্যালু 0 হলেই তো আপনার হচ্ছে জিটা, ওমেগা এনে কিন্তু কিছু না কিছু ভ্যালু থাকবে, সিগমার ভ্যালু 0 হলে কি হবে, জিটার ভ্যালু 0 হবে। তো সিগমার ভ্যালু যখন 0 হচ্ছে এইখানে, তখন কি হয়ে যাচ্ছে যে এই জিনিসটা কিন্তু এরকম একটা কন্টিনিউয়াস অসিলেটরি একটা ফাংশন কিন্তু আমি পাচ্ছি। ইভেন ওই জিটার ডেফিনেশন থেকেও কিন্তু আমরা বুঝি যে এটা আসলে ড্যাম্পিং ফ্যাক্টর না থাকার অর্থ হইতেছে যে সেখানে কোনো ড্যাম্পিং না, সিস্টেম একটা অসিলেটরি একটা বিহেভিয়ার দিবে, এটা কনসেপচুয়ালি বুঝলাম। এবার একটা ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে জিটার ভ্যালু যদি 0 হয়, আমরা এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, এই যে এখানে যে সলিউশনটা দেখানো হয়েছে জেনারেল সলিউশন, এখানে জিটার ভ্যালু 0 বসালে এই প্রথম টার্মটা 0, এর ভিতরে কি আসতেছে, এটা 0 হয়ে গেলে রুট ওভার -1 মানে কি, ইমেজ কমপ্লেক্স যে রুট জে, তার মানে আমার এখানে দুটো আসতেছে কি প্লাস মাইনাস জে ওমেগা এন আসতেছে, ঠিক আছে। এখানে আবার ভুল লিখছে, এটা রিয়েল না, এটা ইমাজিনারি হবে। যে আমার পিডিএফ যেটা থেকে আমি আসলে পড়াই সেখানে মাঝে মাঝে কিছু ভুল থাকে, সেটা হচ্ছে সবগুলো রুট আমার কি আসতেছে, ইমাজিনারি আসতেছে, নট রিয়েল। ইমাজিনারি, ওকে। তো আমার সবগুলো রুট যদি ইমাজিনারি আসে, তাহলে এখন আমি যদি একটু সলিউশনের কথা চিন্তা করি, ঠিক আছে, সলিউশনের কথা যদি আমি একটু চিন্তা করি, আবার হচ্ছে কি আমি এই কোয়েশনে ফেরত যাই, এই কোয়েশনে জিটার ভ্যালু যদি আমি 0 বসে, তাহলে আমার আসলে কি থাকতেছে, ওমেগা এন কি থাকতেছে, দেখেন তো, ওমেগা এন থাকতেছে, নিচে টার্মটা থাকতেছে এস স্কোয়ার প্লাস ওমেগা এন স্কোয়ার। আর হতেছে আপনার এখানে কিন্তু অলরেডি এই যে আর এস, যেটা আর এস কিন্তু 1/s অলরেডি গুণ আছে, ঠিক আছে। এই 1/s টা হচ্ছে স্টেপ ইনপুটের জন্য একটা 1/s আসতেছে, আর জিএস টা হচ্ছে এখান থেকে আসতেছে। তো জিটার ভ্যালু হইতেছে এখানে 0, তার মানে এস স্কোয়ার প্লাস ওমেগা এন স্কোয়ার থাকতেছে। তো নিচে হইতেছে এটা দেখাচ্ছে যে এস স্কোয়ার প্লাস ওমেগা এন স্কোয়ার আসতেছে। তো এই ধরনের একটা জিনিসকে আপনি এভাবে করে পার্শিয়াল ফ্র্যাকশনের যে কনসেপ্টটা সেখান থেকে কিন্তু এভাবে লেখা যায়, ঠিক আছে। এখানে দেখেন আপনার হচ্ছে নিচে আসলে তিনটা ফ্যাক্টর, এস দিয়ে একটা ফ্যাক্টর আর দুটা এরকম কমপ্লেক্স দুটা রুট দিয়ে আসলে দুটা ফ্যাক্টর আছে, ঠিক আছে। তো আমরা যদি এই এই যে অংশটা, প্রথম যে অংশটা, এখানে আপনি সলভ করলে দেখবেন কে ওয়ান এর ভ্যালু 1 আসে, এই প্রথম অংশটা থেকে 1 আসবে, এটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি, এই প্রথম অংশটা থেকে আমার হচ্ছে গিয়ে এই প্রথম অংশটা থেকে 1 আসতেছে, আর এই পরের দুটো অংশ এখান থেকে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আসবে, এখান থেকে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আসবে, দুটো এক্সপোনেনশিয়াল টার্মকে যদি যোগ করেন তাহলে এরকম একটা কোসাইন আসে। আপনি জানেন এই যে এটা একটু আপনাদের মনে করেন যে এই যে এটার সাথে কম্পেয়ার করেন, এই যে 1/s প্লাস এ, এটা সমান কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস এ টি, তাই না। তার মানে এখানে কি, এখানে আসতেছে 1/s প্লাস জে ওমেগা, তার মানে এখানে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, আর এখানে আসবে ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা এন। তাহলে এই দুটোকে আসলে কম্বাইন করলে যেটা আসবে কোসাইন একটা ফাংশন আসবে।
ঠিক আছে, এবং এইটাকে যদি আমি প্লট করে দেখি, এই প্লট করলে এই জিনিসটা এরকম একটা কন্টিনিউয়াস একটা অসিলেশন দিবে। এবং আমরা যদি এই রুট গুলোকে যদি পোল জিরো প্লটে দেখে, তাহলে এই যে ইমাজিনারি অ্যাক্সিসে এই যে দুটো পোল পজিশন হবে। ঠিক আছে, এইভাবে করে আমাদের আমরা যদি এই যে ল্যাপ্লাসের যে ইকুয়েশনটা পাচ্ছি সেটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস করি, ইনভার্স ল্যাপ্লাস করার সময় বারবার বলতেছি যে এই টেবিলটাই আমাদের ঘুরে ফিরে কাজে লাগবে, করলে কিন্তু এই যে আমরা টাইম ডোমেনের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তো এটা ছিল আনড্যাম্পড ক্ষেত্রে। এবার আসি আন্ডার ড্যাম্প, অর্থাৎ জিটার ভ্যালু যখন 0 থেকে 1-এর মধ্যে। এটা ছিল আমাদের জেনারেল সলিউশনটা। তাহলে জিটার ভ্যালু যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, তাহলে কি হইতেছে, ভেতরের টার্মটা আসলে নেগেটিভ আসতেছে। এই যে জিটা স্কোয়ার তো অবশ্যই কি হবে, 0 থেকে 1-এর মধ্যে একটা কিছু হবে, অর্থাৎ 1-এর তো ছোট একটা ভ্যালু হবে। তো তার ফলে কি হচ্ছে যে ভেতরের টার্মটা আসলে আমার নেগেটিভ আসতেছে, অর্থাৎ এইখানে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে রিয়াল পার্ট আর এখানে একটা ইমাজিনারি পার্ট পাচ্ছি, অর্থাৎ আমরা কিছু কমপ্লেক্স ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, এই যে সলিউশনটাকে আমরা এভাবে লিখতে পারি, এরকম করে আমরা হচ্ছে যে অর্থাৎ -1 কমন নিয়ে এভাবে লিখতে পারি। অর্থাৎ এটা একটা কমপ্লেক্স একটা সলিউশন আসতেছে বা কমপ্লেক্স একটা রুট আসতেছে, কমপ্লেক্স রুটটাকে আমরা এই আকারে লিখতে পারি। এটা হচ্ছে তার রিয়েল পার্ট, এটা হচ্ছে তার ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এই সিগমা ডি রিয়েল পার্টটা হচ্ছে জিটা ওমেগা এন, আর ইমাজিনারি পার্টটা এটা একটা নাম আছে, এটা হলো ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ওমেগা ডি। ঠিক আছে, এটা আমি লিখে দিই, এখানে লেখা নাই। ওমেগা ডি এর একটা নাম আছে, এটাকে বলা হয় ড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বা এটা মনে হয় আপনাদের ল্যাব শিটে হয়তো আপনারা পড়ে আসছেন, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। ল্যাব শিটেও কিন্তু এই ধরনের একটা জিনিস কিন্তু ছিল। হ্যাঁ, আপনাদের যে ল্যাব শিটটা আমি যদি খুলে দেখাই একটু, এই যে এই জায়গায় এটা ছিল ড্যাম টাইম পিরিয়ড ছিল। ঠিক আছে, এই টাইম পিরিয়ডটাকে ইনভার্স করলেই হইতেছে আপনি অসিলেশন পাবেন। ঠিক আছে, টাইম পিরিয়ডটাকে যদি ইনভার্স করেন, এখানে কি ড্যাম অসিলেশন, এই যে ড্যাম ফ্রিকোয়েন্সি যেটা, ঠিক আছে, এই যে ড্যাম ফ্রিকোয়েন্সি, এই যে ওমেগা ডিটাও কিন্তু ওইটাই কিন্তু, ঠিক আছে, ড্যাম ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আর কি। এটা কিন্তু অলরেডি দেখে আসছেন, বা টার্মটা আসলে এই এক্সপ্রেশনটা আসলে এটা, ওটাও হয়তো ওখানে ইউজ করছে, বাট কিভাবে আসছে সেটা এখান থেকে আপনি আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, এবার এটার যদি আমরা দেখি যে এটা পোল জিরো প্লট হচ্ছে এরকম। ঠিক আছে, যে এটা নেগেটিভ প্লেনে দেখানো হচ্ছে, কারণ এখানে জিটার ওমেগা এন এর ভ্যালু যেহেতু পজিটিভ, সো এখানে একটা মাইনাস গুণ হয়ে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড প্লেনে আসতেছে। ঠিক আছে, এরকম কমপ্লেক্স দুটা হতেছে পোল আমরা পাচ্ছি। আর এটা স্টেপ রেসপন্সটা এখানে যেগুলো দেখানো হচ্ছে সব স্টেপ রেসপন্সটা আসছে এরকম একটা ড্যাম্পড অসিলেশন, যে এটা হচ্ছে তার ফাইনাল ভ্যালু। যেহেতু আমি এখানে স্টেপ ইনপুট দিচ্ছি, তাই না, এখানে একটা স্টেপ ইনপুট দিচ্ছি, অর্থাৎ যে ইনপুটটা দিচ্ছি তার ফাইনাল ভ্যালু যেহেতু 1, তো ফাইনালি আমার স্টেপ রেসপন্সটা এই 1-এ গিয়ে সেটেল হচ্ছে, বাট সেটেল হওয়ার আগে এরকম একটা ড্যাম্পড অসিলেশন দিয়ে তারপর হচ্ছে সেটা সেটেল হচ্ছে। ওকে, এবার হচ্ছে কি আমি একটু জাস্ট এটার ইনভার্স ল্যাপ্লাসটা নিয়ে আলোচনা করি, কিভাবে আর এটা ইনভার্স ল্যাপ্লাসটা এরকম কেমনে আসলো। তো এটা হচ্ছে তার এই যে 1/, যেটা বলতেছিলাম যে আমাদের, আমি বারবারই কিন্তু এই জিনিসটাকে ইউজ করবো, এই যে এই জিনিসটাকে আমি কিন্তু আমরা বারবার ইউজ করতেছি, এই যে জেনারেল ফর্মটা তার সাথে আমরা 1/s আমরা গুণ করে হতেছে এই জিনিসটাকে আমরা বারবার কিন্তু ইউজ করতেছি। তো এটাকে এই যে কমপ্লেক্স যে টার্মটা আছে, ঠিক আছে, ভিতরে এটা হলো কমপ্লেক্স টার্ম, কমপ্লেক্স টার্ম রাখলে সাধারণত আমরা সেটাকে ফ্যাক্টরাইজ করে দেখাই না। তো কমপ্লেক্স টার্মটাকে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি পার্শিয়াল ফাংশনের কনসেপ্টটা ইউজ করি, তাহলে এই এস দিয়ে ডিনোমিনেটরে যে এস দিয়ে আমরা হইতেছে একটা একটা পার্ট লিখলাম, আর বাকি যে সেকেন্ড অর্ডার যে পার্টটা আছে সেটা দিয়ে আমরা আরেকটা পার্ট লিখলাম। এবং আপনারা যদি কমপ্লেক্স পার্শিয়াল ফ্র্যাকশনের কথা যদি মনে থাকে, নিচে এখানে এস স্কোয়ার থাকলে উপরে জাস্ট একটা পলিনোমিয়াল মানে একটা ডিগ্রি কম হবে। হ্যাঁ, উপরে যে পলিনোমিয়ালটা সেটা একটা ডিগ্রি কম হবে, এবং এটাকে যদি আপনি সলভ করেন তাহলে আবারও k1 এর ভ্যালু 1 আসবে। আর এই পার্টটাকে সলভ করলে এই যে এটার সাথে কিন্তু এই জিনিসটার মিল আছে, এটার সাথে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু মিল আছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই জিনিসগুলো মিল আছে, এবং এটা শিফটেড, সিম্পল সিম্পল কিন্তু এস স্কোয়ার না। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সিম্পল কিন্তু এস স্কোয়ার না। হ্যাঁ, আপনি যদি এখানে যদি একটু ফ্যাক্টরাইজ করেন, এটাকে যদি বর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এখানে আসলে সিম্পল এস স্কোয়ার না, এস এর সাথে আরেকটা জিনিস টার্ম আসলে গুণ আকারে আসতেছে। তো আপনারা জানেন যে ল্যাপ্লাস ডোমেনে যখন এস এর সাথে কোন একটা জিনিস কোন একটা শিফটেড ফর্ম যখন পান, তখন টাইম ডোমেনে কি হয়, টাইম ডোমেনে ই টু দি পাওয়ার ওই যে ইয়াটা শিফটিং যেটা মাইনাস যে শিফটের যে টার্মটা সেটা কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, মানে এটা হচ্ছে এই যে ইনভার্স ল্যাপ্লাস, এই ইনভার্স ল্যাপ্লাসের কনসেপ্ট থেকে আসলে এই জিনিসটা আসতেছে। তো এইখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটাকে যদি আবারও সলভ করি,
সলভ করলে আমরা হচ্ছে যে এই যে এরকম একটা আমরা একটা সাইনের একটা এক্সপ্রেশন পাবো, ঠিক আছে, এরকম একটা শিফটেড একটা সাইনের এক্সপ্রেশন পাবো, যে এই সাইনের এই যে এই পার্টটা, এই যে টি এর সাথে যে পার্টটা আছে সেই পার্টটা হইতেছে আমার আসলে অসিলেশন দিচ্ছে, অসিলেশনটা ইন্ডিকেট করতেছে এই টি এর সাথে এই পার্টটুকু, এটা আসলে আমার হচ্ছে ড্যাম্প ফ্রিকোয়েন্সি অসিলেশন, এই যে ওমেগা ডি যেটাকে আমরা বলেছিলাম। আপনারা জানেন তো সাইনের স্ট্যান্ডার্ড ফর্ম কি, সাইন ওমেগা টি প্লাস থিটা, তার মানে টি এর সাথে যেটা থাকবে ওটা আমার কি ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড বোঝায়, ঠিক আছে। আর এই যে সিগমা টি যেটা, ঠিক আছে, সরি জিটা ওমেগা এন, এই জিনিসটা হইতেছে আমার কি বোঝায়, এই জিনিসটা হইতেছে আমার সিগমা ডি, ঠিক আছে। সিগমা ডিটা কি ছিল, সিগমা ডি এর কিন্তু কিছু আগে পরিচয় বলেছিলাম, ওই যে কি ছিল, অসিলেশন এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন, ওই যে যখন জিটার আমি পরিচয় দিয়েছিলাম, জিটার পরিচয় কি ছিল মনে আছে, যে জিটা সমান সমান আমরা বলেছিলাম সিগমা বাই ওমেগা এন। হ্যাঁ, এই যে আমি এখানে জাস্ট লিখে দেখাই, ইয়া করে একটু সময়, জিটা সমান সমান ছিল ওই সিগমা প্লাস ওমেগা এন ছিল আর কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তার মানে সিগমা সমান সমান কি জিটা ইন্টু ওমেগা এন, তার মানে সিগমা সমান সমান কি জিটা ইন্টু ওমেগা এন হবে, এটাই আর কি এখানে জাস্ট দেখানো হয়েছে। আর এগুলো আসলে বেসিক্যালি ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন থেকে আপনার হচ্ছে কি এখানে K1 K2 এবং K3 এর ভ্যালু গুলো যদি আপনি পার্শিয়াল ফ্র্যাকশন থেকে যদি বসান তাহলে এই টার্ম গুলো চলে আসবে আর কি, ঠিক আছে, এই টার্ম গুলো চলে আসবে। সো এটা হইতেছে আপনার আন্ডার ড্যাম্পড সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে কি টাইম, যে টাইম রেসপন্সের যে ইকুয়েশনটা হচ্ছে এইরকম। ওকে, তো বুঝতেই পারতেছেন এখানে এই পার্টটাই, এইটা হইতেছে আমার স্টেডি স্টেট ভ্যালু, আর বাকি পার্টটুকু হইতেছে কিন্তু আমার ট্রানজিয়েন্ট, এই পার্টটা থেকে আমার ট্রানজিয়েন্ট আসতেছে, এই ডান দিকের এই পার্টটা থেকে আমার ট্রানজিয়েন্ট কিন্তু আসতেছে। এবং এই জিনিসটাই সিগমার ভ্যালু যত বেশি হবে, এই এই যে আমার যে ফাংশনটা আছে, ঠিক আছে, এই অসিলেশনটা তত ফাস্ট ডিকে করবে। এই যে এখানে যে এনভেলপটা, এই এনভেলপটা আসলে নির্ভর করতেছে এই সিগমার উপর, এই সিগমার ভ্যালু যত বেশি হবে এটা তত ফাস্ট ডিকে করবে, তত ফাস্ট সেটেল হবে সিস্টেমটা, ঠিক আছে। এটা নিয়ে আমরা নেক্সট দিন একটু আলোচনা করব, আর একটু ডিটেলস আলোচনা করবো, বাট আপাতত জেনে রাখেন যে এটা ইনভার্স ল্যাপ্লাস কোনো জিনিসটা এরকম আসে। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কি আমাদের ক্রিটিক্যালি ড্যাম্প, যেখানে জিটার ভ্যালু আমার 1। সো এখানে যদি জিটার ভ্যালু আমি 1 বসান, এখানে আসলে 2 জিটা ওমেগা এন এস ছিল, তো ওই জিটার জায়গায় 1 বসানো হয়েছে, বসে বুঝতে পারতেছি এটা কিন্তু একটা স্কয়ার হয়ে গেছে জিনিসটা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মতো এই যে স্কয়ার হয়ে গেছে। সো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করলে এইভাবে লেখা যায়, তিনটা টার্ম, এই স্কয়ারটাকে এইভাবে লেখা হয়, একটা স্কয়ার ছাড়া লেখা হয় আর একটা স্কয়ার দিয়ে এভাবে করে একটা টার্ম দিয়ে লেখা হয়। তো আবারও এটাকে যদি আমি পার্শিয়াল ফ্র্যাকশন যদি করি, সরি, এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের কনসেপ্ট থেকে K1 K2 K3 এর ভ্যালু বের করে আমরা যদি এটাকে ইনভার্স ল্যাপ্লাস করি, তো K1 এর ভ্যালু দেখবেন 1 আসবে, এই পার্টটা থেকে 1 আসতেছে, এইটা আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এনটি, এই যে এই পার্টটা আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এনটি, আর এখানে স্কয়ার আসলে কি আসে, এটা একটা র্যাম্প ফাংশন টি গুণ হয়, ঠিক আছে। আবারও একটু মনে করাই দিই, ওই যে এই যে এটা দেখেন, আপনার হতেছে যে এই যে এই দুটা জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে ইউটি হচ্ছে 1/s, আর টি দিয়ে যখন গুণ হয় তখন 1/s স্কয়ার হয়, ঠিক আছে। আর যেটা হইতেছে যে ই টু দি পাওয়ার মাইনাস এটি দিয়ে গুণ করলে কি হয়, এরকম একটা শিফটিং আসে, ঠিক আছে, এস প্লাস ওয়ান এ, এরকম একটা শিফটেড একটা টার্ম এখানে চলে আসে। তো এখানে তাই একটা জায়গায় হইতেছে ওই যে ই টু দি পাওয়ার মাইনাস এটি এর মতো, আর একটা জায়গায় হচ্ছে জাস্ট একটা এখানে স্কয়ার থাকার কারণে এটা টি গুণ হচ্ছে। তো এটা হইতেছে তার টাইম রেসপন্স ইকুয়েশন, এবং এখানে যেটা হইতেছে যে দুইটা রুটই আসলে সেম সেম জায়গায় তারা লোকেটেড, ঠিক আছে, যেটা ওমেগা এন বা এখানে যেটা ভ্যালু আসলে 1, মানে এটা বেসিক্যালি মাইনাস ওমেগা এন, এবং এটার রেসপন্সটা দেখতে এরকম। এখানে কি আসলে ক্রিটিক্যালি ড্যাম্পের ক্ষেত্রে কোনো ধরনের অসিলেশন থাকবে না, অসিলেশন ছাড়াই ফাস্টেস্ট পসিবল সময়ে আমার রেসপন্সটা স্টেডিতে পৌঁছাবে, হ্যাঁ, কোনো ধরনের অসিলেশন ছাড়াই সবচেয়ে ফাস্ট বা কুইকেস্ট পসিবল টাইমে আমার হচ্ছে স্টেডিতে পৌঁছাবে। আচ্ছা, আরেকটা ছিল ওভার ড্যাম্পড, ওভার ড্যাম্পড এর ক্ষেত্রে যেহেতু জিটার ভ্যালু একের চেয়ে বড়, সো আমার আসলে দুটো রিয়েল রুট আসবে, ঠিক আছে, একটা প্লাস দিয়ে আসবে একটা মাইনাস দিয়ে, দুটো রিয়েল রুট আসবে, এক্ষেত্রে আমার রুট গুলো সব রিয়েল, ঠিক আছে, রিয়েল ভ্যালু হবে। তো সেগুলোকে আমরা এভাবে লিখতে পারি, এই যে এই দুটো এখানে যে দুটো রিয়েল রুট আসবে, একটাকে আমরা S1 বলতেছি, একটা রুটকে আমরা S2 বলতেছি। সো দুটো রিয়েল রুট দিয়ে আমরা এভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি। আবারও দেখবেন সলভ করলে K1 এর ভ্যালু 1 আসবে, আর বাকি দুটো দিয়ে এইটা দিয়ে এই যে দেখেন 1/s প্লাস S1 এটা দিয়ে আসবে ই টু দি পাওয়ার মাইনাস S1t, আর K2 থেকে বাকি অংশটুকু আসতেছে, আর 1/s প্লাস S2 এটা আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস S2, ঠিক আছে, আর কেটি থেকে হইতেছে বাকি টার্ম গুলো আসতেছে। তো এখানে এটা হইতেছে ওভার ড্যাম্পড এর জন্য। তো
ওভার ড্যাম্পড এর ক্ষেত্রে আমাদের হতেছে যে দুটো রিয়েল রুট, ঠিক আছে, দুটো রিয়েল রুট, এটা হতেছে রিয়েল অ্যাক্সিসের উপরে থাকবে দুটো ডিফারেন্ট লোকেশনে, এবং এখানে কোনো অসিলেশন ছাড়াই আমার রেসপন্সটা আপনার হচ্ছে কি স্টেডিতে পৌঁছাবে, কিন্তু কি থাকবে না, কিন্তু সেটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যালি ড্যাম্পের চেয়ে তুলনামূলক স্লো হবে। ঠিক আছে, এখন যদি আমি একটু পিডিএফ ফেরত যাই, এই যে তিনটা রেসপন্সকে একই সাথে দেখানো হচ্ছে। একটা হচ্ছে যে আনড্যাম্পড কন্টিনিউয়াস অসিলেশন, একটা হচ্ছে কি আন্ডার ড্যাম্পড, যেখানে একটা অসিলেশন দিয়ে একটা ড্যাম্পড অসিলেশন স্টেডিতে পৌঁছায়। ক্রিটিক্যালি ড্যাম্পড হচ্ছে ফাস্টেস্ট পসিবল টাইমে কোনো সবচেয়ে কুইকেস্ট সে হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম বা স্টেডিতে পৌঁছায় কোনো অসিলেশন ছাড়াই, আর ওভার ড্যাম্পটা একটু স্লো। ঠিক আছে, এবং জিটার ভ্যালু যত বেশি দিবে তত স্লো সে হইতেছে আমার স্টেডিতে পৌঁছাবে। তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে গিয়ে আপনার টাইম এক্সপ্রেশন থেকে টাইম এক্সপ্রেশন গুলো দেখানো। এগুলো আসলে আপনাদের ইনভার্স ল্যাপ্লাসের কনসেপ্টের উপর নির্ভর করে কতটুকু আপনি পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারেন। আমি এগুলো পার্শিয়াল ফ্র্যাকশন গুলো করে দেখাচ্ছি না, কারণ তাতে আমাদের অনেক কালক্ষেপণ হবে। এটা আসলে পার্শিয়াল ফ্র্যাকশনের ক্লাস না, ঠিক আছে, জাস্ট আপনাদের থিওরিতে ডিসকাস করার জন্য জিনিসটা ডিসকাস করা। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আন্ডার ড্যাম্প সিস্টেম নিয়ে আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব। এগুলো অলরেডি আপনারা ল্যাবে দেখে আসছেন, সেকেন্ড এক্সপেরিমেন্টে দেখে আসছেন বিভিন্ন, এই যে আমাদের যে ট্রানজিয়েন্ট আন্ডার ড্যাম্প সিস্টেমের কথা যদি চিন্তা করি, আন্ডার ড্যাম্পে কি ছিল, যে সেখানে একটা ট্রানজিয়েন্ট একটা পার্ট আছে, অর্থাৎ একটা অসিলেটরি পার্ট আছে, ড্যাম্পড অসিলেশন দিয়ে পরে হচ্ছে একটা স্টেডি ভ্যালুতে সেটেল হয়েছে। তো এই যে ট্রানজিয়েন্ট পার্ট, সেই ট্রানজিয়েন্ট পার্টের সাথে রিলেটেড বিভিন্ন প্যারামিটার নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা ইতিমধ্যে আপনারা হচ্ছে আপনাদের ল্যাবে দেখে আসছেন, তারপরেও আমি আমার মতো করে জাস্ট হচ্ছে কি আবারও ডেফিনেশন গুলো তো অবশ্যই বলবো, পাশাপাশি ওই যে ইকুয়েশন গুলো কিভাবে আসছে সেটাও একটু জাস্ট আমি একটা হিন্টস দিব। তো এটা হচ্ছে আমাদের সেই আন্ডার ড্যাম্পড রেসপন্স। তো এখানে কিছু প্যারামিটার আছে। প্রথমে আমরা বলি রাইজ টাইম। রাইজ টাইমের একটা ডেফিনেশন হতে পারে যে এটা হচ্ছে কি স্টেপ রেসপন্স, তার মানে ফাইনাল ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে রাইজ টাইমের ডেফিনেশন হচ্ছে কি এই যে ফাইনাল ভ্যালু 10%, 1 এর 10% হলো 0.1, আর 10% থেকে 90%, অর্থাৎ 1 এর 10% হলো 0.1, 90% হচ্ছে 0.9। এই পর্যন্ত সময়, এই যে 10% 0.1 থেকে 0.9 পর্যন্ত যেটা সময়, সেটা হচ্ছে আমার রাইজ টাইম একটা ডেফিনেশন অনুসারে। টিপিক্যালি এটা আমরা সাধারণত আপনার হচ্ছে গিয়ে ওভার ড্যাম্পড এর ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে করে বলে থাকি। আর এছাড়া আন্ডার ড্যাম্পড এর ক্ষেত্রে অনেক সময় এইভাবে ডিফাইন করা হয় যে 0 থেকে 100%, দ্যাট মিনস 0 থেকে 1 পর্যন্ত যেতে এই সময় এভাবে করেও রাইজ টাইমটা ডিফাইন করা হতে পারে। দুই ধরনের ডেফিনেশন আছে, এটা আপনি কিভাবে ডিফাইন করেন তারপর আপনার ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। ঠিক আছে, এটাকে বলতেছে আমরা রাইজ টাইম। তারপর কি যে আমাদের ওভার ড্যাম্পড অসিলেশনটা একটা পিক ভ্যালুতে পৌঁছায়, তারপর হচ্ছে কি এই পিক ভ্যালুটা, এটা কিন্তু একটা অসিলেশন আর কি, এটা ড্যাম্পড অসিলেশন। এই অসিলেশন অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমতে 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 একসময় কি হয়ে যায়, সে ফাইনালি একটা ভ্যালুতে সেটেল করে। তাহলে এই যে আমার স্টেডি স্টেট বা ফাইনাল ভ্যালুর চেয়ে যতটুকু বেশি সে যাচ্ছে, আমার টাইম রেসপন্সটা হাইয়েস্ট যতটুকু বেশি যাচ্ছে, এটা হচ্ছে তার ওভারশুট। ঠিক আছে, আর এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে এখানে এমপি দিয়ে ডিনোট করা হচ্ছে। আমার মনে হয় আপনাদের ল্যাব শিটে হয়তো এটাকে সিপি বা কিছু একটা এরকম প্যারামিটার দিয়ে ডিনোট করা হচ্ছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই প্যারামিটারটা ছিল। আমি ল্যাব শিটের সাথে মিলে বলছি সিপি দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, ল্যাব শিটের সাথে মিলাই বলতেছি যেহেতু ল্যাব শিট থেকে প্রথমে পড়েছেন। তো এটা হচ্ছে একটা ওভারশুট, তারপর ওভারশুট দিয়ে ফাইনালি হচ্ছে কি সিস্টেমটা সেটেল হচ্ছে। ঠিক আছে, তো আমরা ওভারশুটের এক্সপ্রেশনটাও দেখবো। আরেকটা জিনিস হচ্ছে কি সেটলিং টাইম। ঠিক আছে, এই জিনিসটা, আচ্ছা, আর প্রথম কথা হচ্ছে কি এই প্রথম পিকে পৌঁছাতে যে সময়, এটাকে পিক টাইম বলে। আচ্ছা, সেটলিং টাইম এটা দুইভাবে ডিফাইন করা হয়, আপনাদের ল্যাব ম্যানুয়ালে আবার যাই, যদিও এখানে দেওয়া নাই। দুইভাবে ডিফাইন করা যায়, একটা হচ্ছে রেসপন্স সেটলিং টাইম, একটা হচ্ছে এনভেলপ সেটলিং টাইম। আচ্ছা, রেসপন্স সেটলিং টাইম কি, যে একটা সার্ট একটা ফিক্সড লেভেলে যেতে যে সময়টা, সেটা হচ্ছে তার রেসপন্স সেটলিং টাইম। আর এনভেলপ সেটলিং টাইমটা আমি এখান থেকে বলি যে আমাদের এনভেলপটা আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে কি 2% করেও আমরা নিতে পারি, অথবা 5% দিয়েও আমরা নিতে পারি। তার মানে কি যে আমাদের ফাইনাল ভ্যালু 2%, ফাইনাল ভ্যালু 2% কত, ফাইনাল ভ্যালু যদি 1 হয় তার 2% হচ্ছে 0.02। তো ফাইনাল ভ্যালু 2% বেশি এবং 2% কম, দ্যাট মিনস 1.02 আর 0.98, এই দুটো জায়গায় আমরা দুটো লাইন টানবো। তাহলে এই যে এখানে যে একটু আপনারা যে সবুজ করে যে লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে সেই এনভেলপটা। তো আমাদের এই রেসপন্সটা যখন একবার এই এনভেলপের মধ্যে ঢুকবে, ঢুকে আর বের হবে না, সেই সময়টাই হচ্ছে আমাদের কি সেটলিং টাইম। আপনি খেয়াল করে দেখেন এই জায়গাটায় আপনার হচ্ছে এই এনভেলপের মধ্যে ঢুকতেছে, কিন্তু আবার এদিক দিয়ে বের হয়ে গেছে, আবার এদিক দিয়ে ঘুরে এসে এই দিক দিয়ে ঢুকতেছে, আবার এদিক দিয়ে বের হয়ে গেছে, আবার এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে বের হয়ে গেছে, কিন্তু এই জায়গায় একবার ঢুকার পর আর কিন্তু সেই এনভেলপের বাইরে বের হয়নি। এই জন্য এটাকে আমরা বলতেছি কি আমার সেটলিং টাইম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এনভেলপ সেটলিং টাইম।
তো এই এনভেলপটা আমরা হচ্ছে প্লাস মাইনাস 2% ক্রাইটেরিয়া থেকে নিতে পারি, আবার 5% ক্রাইটেরিয়া থেকেও নিতে পারি। আচ্ছা, আর মোটামুটি প্যারামিটার গুলো বলা হয়ে গেছে। এবার হচ্ছে প্যারামিটারের এক্সপ্রেশন গুলো আমি একটার পর একটা দেখি। আচ্ছা, রাইজ টাইমের এক্সপ্রেশনটা আমি একটু পরে বলি, পিক টাইমের এক্সপ্রেশনটা দেখি। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি আমাদের যে আন্ডার ড্যাম সিস্টেমের ক্ষেত্রে আপনার হচ্ছে টাইম এক্সপ্রেশনটা দ্বারাই হচ্ছে এরকম এরকম একটা শিফটেড একটা সাইন থাকে, যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে সময়ের সাথে সাথে ডিকে করতেছে, এবং এটা হচ্ছে তার ফাইনাল ভ্যালুটা। আচ্ছা, এবার আমি যদি পিক টাইম বের করি, পিক টাইম মানে কি? পিক টাইম মানে হচ্ছে এই পিকে যখন পৌঁছায়, এই পিকে পৌঁছাতে যে সময়টা, সেটা হচ্ছে পিক টাইম। তো আপনারা হয়তো ক্যালকুলাসে করে আসছেন ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু বাইর করা, তাই না? বৃহত্তম মান অথবা যেটা সর্বনিম্ন মান বের করা। তখন কি করছেন, যে টাইম এক্সপ্রেশনটা ছিল সেটা আপনারা কি করছেন, বা যে ফাংশনটা ছিল সেটা আপনারা ফার্স্ট ডেরিভেটিভ বের করছেন, তাই না? তাহলে এইখানে পৌঁছাইতে যে সময়টা, সেটা বের করতে হলে আমরা যেটা করব, এই যে আমাদের যে টাইম রেসপন্সের যে ফাংশনটা আছে y অফ টি, ঠিক আছে, আমার যে টাইম রেসপন্সের যে টাইম ফাংশনটা, এটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ বাই করব। এই যে দেখেন, এটার ফার্স্ট ডেরিভেটিভ বাই করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটার ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে বাইর করা যায়? একটা জিনিস জানেন, যেটা হচ্ছে যে টাইম ডোমেনে ই করা, ডেরিভেটিভ করা, আর ল্যাপ্লাস ডোমেনে কি হয়, সেটা এস দিয়ে গুণ হয়। দেখেন, এখানে টাইম ডোমেনে ডেরিভেটিভ করা মানে কি, ল্যাপ্লাস ডোমেনে আসলে এস দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমাদের এই ওয়াই অফ এস যে টার্মটা ছিল, সেখানে আসলে কি ছিল, ওয়াই অফ এস এর মধ্যে কিন্তু এই দেখেন, ওয়াই অফ এস এর মধ্যে 1/s কিন্তু একটা টার্ম ছিল। আপনি যখন এখানে এস দিয়ে গুণ করতেছেন, তখন এস আর এস কি হচ্ছে, কাটাকাটি দিয়ে জাস্ট বাকি অংশটুকু জাস্ট থেকে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি যদি আবার ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন করা হয়েছে, না সরি, এটা পার্শিয়াল ফ্র্যাকশন করা হয়নি, এটা হচ্ছে গিয়ে ওই যে ল্যাপ্লাস করা হয়েছে। এটা হচ্ছে কি, আপনাদেরকে আমি একটু বলি, আমি বারবার বলতেছি এই টেবিলটা কিন্তু লাগবে আমার, যে এটার সাথে মিল আছে, এই যে সাইনের এটার সাথে মিল আছে। দেখেন, উপরে একটা কনস্ট্যান্ট আছে, নিচে এস স্কোয়ার আছে, আর সিম্পল এস স্কোয়ার না, এটার সাথে একটা শিফটিংও কিন্তু আছে, অর্থাৎ এখানে ই দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং কিন্তু গুণ হবে, ঠিক আছে। তো যেটা হচ্ছে গিয়ে এখানে ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন, এই যে শিফটেড টার্মটা গুণ হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন গুণ হচ্ছে। আর যেটা হচ্ছে যে এটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আপনার বাকি অংশটুকু আসতেছে এখানে। আমার মনে হয় একটু যদি ঠান্ডা মাথায় আপনারা যদি এটার সাথে মিলায় দেখেন, তাহলে বুঝতে পারবেন এখানে যে জিনিসটা আছে উপরে, সেই জিনিসটারই স্কোয়ার, এখানে যে জিনিসটা স্কোয়ার আছে, সেই জিনিসটা রুট আনতে হবে, ঠিক আছে। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে এই টার্মটা আসছে। তো সেটাকে যদি আমরা ইনভার্স করলে হচ্ছে ওয়াই ডট টি, এটা আমরা পাবো। অথবা এটা আপনারা আরো সহজে আমি বলি, এত ঝামেলা যদি না করতে চান, সিম্পলি এই জিনিসটাকে আপনি ইয়া করেন, ফার্স্ট ডেরিভেটিভ করেন, তাহলে এই ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে। আর এটার ডেরিভেটিভ তো জানেন, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ এটা জানেন ক্যালকুলাসে, তো ওভাবে করে করলেও এই জিনিসটা আসবে। আচ্ছা, এবার হইতেছে যেটা বলছি, ফার্স্ট ডেরিভেটিভ বাই করা হয়েছে, তো পিক টাইমের ক্ষেত্রে কি হবে, পিক ভ্যালুর ক্ষেত্রে কি হবে, ফার্স্ট ডেরিভেটিভটা জিরো হবে। তো ফার্স্ট ডেরিভেটিভ জিরো কখন হবে, যে সাইনের ভ্যালু যখন জিরো হবে। এবং আপনারা জানেন যে এই জিনিসটা আপনারা হয়তো ম্যাথমেটিক্সে পড়ে আসছেন, যে ধরেন সাইন এ যদি আমি বলি, সাইন ধরেন এ, এটা সমান সমান জিরো, তার মানে এ এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হচ্ছে এন পাই, এন ইন্টু পাই আর কি। পাই তো এখানে লিখা যাচ্ছে না, এন ইন্টু পাই, এটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, অর্থাৎ পাইয়ের যত ইন্টিজার মাল্টিপল আছে সেগুলোর জন্য আমার এই সাইন ফাংশনটা কি হয়, জিরো হয়। সো এটা কখন জিরো হবে, যখন এই সাইন ফাংশনটা যখন জিরো হচ্ছে। তো সাইন ফাংশন কখন জিরো হবে, এই যে সাইনের ভিতরে এই যে আর্গুমেন্টটা, এই যে ওমেগা, এই যে আর্গুমেন্টের পার্টটা, সেটা যখন এন পাই হবে, তখন আসলে জিরো হবে। তো সেখান থেকে হইতেছে আমরা এই টি এর ভ্যালু গুলো আসলে বের করতে পারি, অর্থাৎ যেই সময়গুলোতে হইতেছে আমরা ওই ম্যাক্স ভ্যালু বা মিন ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। যে সময়গুলোতে আমি যদি আবার টাইম রেসপন্সে ফিরে যাই, এই যে ম্যাক্স ভ্যালু বা মিন ভ্যালু যেগুলো পাচ্ছি, সেই সময়গুলো হতেছে আমরা এখান থেকে কিন্তু বের করতে পারি। এন এর ভ্যালু যদি আমি ওয়ান বসে, জিরো বসানো যাবে না আসলে, 1 2 3 ভাবে বসে, তাহলে প্রথম যে ম্যাক্স ভ্যালুটা, সেটাই তো আমার পিক টাইম। এই প্রথম যে ম্যাক্স ভ্যালু, এরপরেও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাইছে, বাট ওটাকে আমি পিক টাইম বলতেছি না। প্রথম যে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, সেটাই হতেছে আমার পিক টাইম। এই জন্য আমরা এখানে এন এর ভ্যালু 1 বসিয়েছি। এন এর ভ্যালু 1 বসালে আমাদের পিক টাইমের এক্সপ্রেশনটা তাহলে কি আসতেছে, এই যে এখানে এন এর ভ্যালু 1 যদি বসান, পিক টাইমের এক্সপ্রেশন এরকম আসতেছে, পাই ডিভাইডেড বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। এবং এই জিনিসটা কিন্তু ওমেগা ডি ছিল বাই ডেফিনিশন। এই যে নিচের এই টার্মটা কিন্তু ওমেগা ডি ছিল, আপনাদের খেয়াল যদি থেকে থাকে, আমি যখন এটা পড়েছি, যে এই যে এই জিনিসটা কিন্তু ওমেগা ডি ছিল, এই যে ওমেগা ডি এর যে ডেফিনিশনটা ছিল, এটাই কিন্তু এটা, ঠিক আছে। তার মানে আসলে পিক টাইমটা হইতেছে ওমেগা ডি, বা আমাদের যেই
ইমাজিনারি পার্ট তার সাথে ইনভার্সলি আসলে রিলেটেড। আচ্ছা, এবার হইতেছে পার্সেন্টেজ ওভারশুটে যদি আমি আসি, পার্সেন্টেজ ওভারশুটের একটা এক্সপ্রেশন দেখেছেন। তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট কিভাবে বের করব। তো দেখেন, আমি কিন্তু অলরেডি পিক টাইম জানি, কখন হইতেছে আমার পিক টাইমে পৌঁছায় সেই সময়টা কিন্তু জানি। তাহলে এই পিক টাইমের যে সময়টা, যে এক্সপ্রেশনটা, সেটা যদি আমি এই যে টাইম এখানে যে ওয়াই অফ টি যেটা আছে, এই যে এখানে ওয়াই অফ টি তে এখানে যদি আমি বসাই দিই, মানে যে সময়তে সে পিক টাইমে পৌঁছায় সেই সময়টা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলেই তো আমি পিক ভ্যালুটা পাচ্ছি, তাই না? তো আমি যদি সেটা করি, যেখানে তাই করা হয়েছে, এখানে হচ্ছে যে টিপি এর যে ভ্যালুটা, এই যে টিপি, টি এর জায়গায় ওখানে টিপি টিপি যেটা আছে, টিপি এর এক্সপ্রেশনটা বসানো হয়েছে, তাইলে এটাই হচ্ছে আমার পিক ভ্যালু। ঠিক আছে, যে এটাই হচ্ছে কি আমার কি দিচ্ছে, পিক ভ্যালুটা দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এখানে একটু যদি সিম্পলিফাই করি, দেখেন এখানে সাইন পাই প্লাস থিটা আসতেছে। ঠিক আছে, পাইটা কেন আসতেছে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এইটা এখানে আমি হচ্ছে কি টিপি এর এক্সপ্রেশনটা বসিয়েছি। তো টিপি এর এক্সপ্রেশনের মধ্যে কিন্তু দেখেন অলরেডি এই যে টি এর সাথে যে অংশটা গুণ আছে সেটা কিন্তু ডিনোমিনেটরে আছে, সেটা ডিনোমিনেটরে আছে, তাহলে কি থেকে যায়, তাহলে এটা আর এই যে টি এর সাথে যে জিনিসটা গুণ আছে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরের এই নিউমারেটরের পাইটা থেকে যায়, আর প্লাস থিটা, আর সাইন পাই প্লাস থিটা যে আমি পাশে লিখে রাখছি এটা হচ্ছে মাইনাস সাইন থিটা, বা এটাকে আরো সিম্পলিফাই করলে সাইন থিটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই কস থিটাটাই হচ্ছে বেসিক্যালি আসলে জিটা। ঠিক আছে, এই কস থিটাটাই বেসিক্যালি হচ্ছে কি জিটা। আপনারা যদি এখানে যখন আমরা থিটা বের করেছি, থিটার সমস্যা আসলে কস ইনভার্স জিটা, এটা জিটা লেখাটা স্পষ্ট আসে নাই। সো জিটাই হইতেছে আসলে কস থিটা। তো এখান থেকে আমরা রিপ্লেস করলে এটা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। তার মানে সাইন পাই প্লাস থিটা, এটা পুরো পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। সো আমরা হইতেছে যদি এই সাইন প্লাস প্লাস থিটার পরিবর্তে যদি ওটাকে যদি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, বসিয়ে দিলে এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি যায়, এই জিনিসটা কাটাকাটি যায়, এই মাইনাসটা গুণ হয় এখানে প্লাস হয়ে যায়। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ল্যাব শিটে কিন্তু এই যে এরকম একটা এক্সপ্রেশন ছিল, এই যে এরকম এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা এখান থেকে আসলে আসে, এক্সপ্রেশনটা এখান থেকে আসে। আচ্ছা, পার্সেন্টেজ ওভারশুটটা কি? পার্সেন্টেজ ওভারশুটের ডেফিনেশনটা হচ্ছে, আচ্ছা এটা ল্যাব শিটে সুন্দর করে দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে পিক ভ্যালু আর যেটা হলো স্টেডি স্টেট ভ্যালু, এই দুটো ডিফারেন্সকে আমি যদি পিক ভ্যালু স্টেডি স্টেট ভ্যালু দিয়ে যদি ভাগ করি, তাহলে সেখান থেকে আমরা ওভারশুট পাবো, এবং সেটাকে পার্সেন্টেজে নিলে আমরা কি পাবো, পার্সেন্টেজ ওভারশুট পাবো। তাহলে আমার এখানে পিক ভ্যালু কত, আমরা যদি এখানে চিন্তা করি, এটা হলো আমার পিক ভ্যালু, আর আমার স্টেডি স্টেট ভ্যালু কত, স্টেডি স্টেট ভ্যালু হচ্ছে আমার 1। তাহলে এখান থেকে যদি আমি স্টেডি স্টেট ভ্যালু, আবার ওই সূত্রটা আসি, এখান থেকে যদি আমি স্টেডি স্টেট ভ্যালু যেটাকে আমি 1 বলতেছি, সেটা যদি আমি বিয়োগ দিই, তাহলে 1 1 কাটাকাটি গিয়ে এই টার্মটাই থেকে যায়। হ্যাঁ, ডিভাইডেড বাই এখানে স্টেডি স্টেট ভ্যালু আসলে 1, মানে 1 দিয়ে ভাগ হচ্ছে। এখানে ওই যে পিক ভ্যালু থেকে 1 বিয়োগ হচ্ছে এবং 1 দিয়ে ভাগ হচ্ছে, 1 দিয়ে ভাগ হলে তো যা আছে তাই থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা হইতেছে যে পার্সেন্টেজ ওভারশুটের টার্মটা আসলে এরকমই আসতেছে। এখানে এই 1টা এখানে কাটাকাটি যাচ্ছে, আর নিচে 1 দিয়ে ডিভাইড হয়ে এই জিনিসটা আসলে থেকে যাচ্ছে, এবং এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ ওভারশুটের এক্সপ্রেশনটা পাই। এবং এটাকে একটু সিম্পলি এখানে হচ্ছে যে জিটা জানা থাকলে সেখান থেকে কিভাবে পার্সেন্টেজ ওভারশুট বের করা যায় সেটা। আবার অংশ ডিজাইন প্রবলেমের জন্য আমার হয়তো অংশ পার্সেন্টেজ ওভারশুট দেওয়া থাকে, তো ওই পার্সেন্টেজ ওভারশুটের কারেসপন্ডিং জিটার ভ্যালুটা আমরা এইভাবে করে বের করতে পারি। এই যে এখান থেকে এটা আসছে, সিম্পল ম্যানিপুলেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার হইতেছে সেটলিং টাইম, এটা। আচ্ছা, আপনাদের মনে হয় ক্লাসের সময়টা শেষ হয়ে গেছে, আমি তাহলে এই পর্যন্ত রাখি, বাকিটুকু ওকে। আমরা শেষ পর্যন্ত বলেছিলাম হচ্ছে কি এই যে আমাদের যেটা পার্সেন্টেজ ওভারশুট সেটার এক্সপ্রেশনের কথা। এবার লাস্ট আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে গিয়ে সেটলিং টাইম। এটা দুইভাবে আসলে ধরা যেতে পারে, একটা হচ্ছে 2% ক্রাইটেরিয়া দিয়ে, আর একটা হচ্ছে কি 5% ক্রাইটেরিয়া দিয়ে। ঠিক আছে, তো আমরা 2% ক্রাইটেরিয়া দিয়ে দেখি। তো তার আগে আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা বলে এসেছি যে আমরা যদি একটা আন্ডার ড্যাম্প সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাসের যদি সহায়তা নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টাইম যে এক্সপ্রেশনটা আছে রেসপন্সে, সেটা এরকম একটা কিছু আসে। ঠিক আছে, এরকম একটা শিফটেড একটা সাইন ফাংশন, যার যার অ্যামপ্লিটিউড সময়ের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিক্রি করতেছে। দেখেন যে এখানে অ্যামপ্লিটিউডের সাথে এই যে এক্সপোনেনশিয়াল ডিক্রি একটা ফাংশন গুণ আকারে আছে। তো আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কখন হচ্ছে গিয়ে আমাদের এই যে সেটলিং টাইমটা, ঠিক আছে, সেটলিং টাইমটা কখন পৌঁছাচ্ছে, যেমন আমরা যদি এটাকে যদি কনসিডার করি,
তো আমাদের যেটা হচ্ছে কি এই যে 2% ক্রাইটেরিয়াতে, ঠিক আছে, এটা উপরের ইনভেলপটা হচ্ছে 1.02, নিচের ইনভেলপটা হচ্ছে কি 0.98। তা আমরা যদি উপরের ইনভেলপটা নিয়ে যদি কাজ করি, ধরে নিলাম যে 0.12, এটাতে একবার এই যে এখানে এই জায়গায় 0.12 তে পৌঁছানোর পর আর এই ইনভেলপের মধ্যে ঢুকে আর বের হয় না, তাহলে এটাই হচ্ছে আমাদের কি সেটিং টাইম। তাহলে এই সময়তে পৌঁছতে যে সময় ইয়াটা যে সময়টা, সেটাই হইতেছে কি আমাদের বাই ডেফিনেশন হচ্ছে কি কি সেটলিং টাইম। তো এই জায়গায় আমাদের ভ্যালুটা কি হবে, আমরা যদি একটু আমাদের যে এই যে এক্সপ্রেশনটা আছে, টাইম এক্সপ্রেশন, সেটার কথা যদি একটু চিন্তা করি, তো এই জায়গায় এটার ভ্যালু হচ্ছে 1.02, এবং সেক্ষেত্রে আমার টাইম হচ্ছে কি টিএস আর কি, ঠিক আছে। আর যেটা হতেছে যে আসলে সেখানে আমাদের বেসিক্যালি এটা থাকবে, আর এখান থেকে জাস্ট সামান্য কিছু 0.02, এই অংশটুকু হচ্ছে 0.02 কন্ট্রিবিউট করে, আর ওয়ান তো আছে, ওয়ান তো আমার স্টেডি স্টেট ভ্যালু। তো ওইখান থেকে আমরা আসলে এটা বলতে পারি যে ওয়ান প্লাস, তো ওইখান থেকে বেসিক্যালি আমাদের হচ্ছে ওয়ান প্লাস এই যে ওই যে এনভেলপের যে পার্টটা, এটা সমান 1.02 আছে। তো এইখান থেকে এই ওয়ান ওয়ান কাটাকাটি গিয়ে 0.02, এবং এই জায়গা থেকে আসে এরকম করে টিএস এর একটা এক্সপ্রেশন আমরা পাই। তো যেটা হচ্ছে আমরা যদি মোটামুটি জিটার জন্য জিটার ভ্যালু যদি ভ্যারি করি, তাহলে দেখা যায় এই টিএস যেটা এই জিটা ওমেগা এন টিএস, এটা মোটামুটি রাউন্ড অ্যাবাউট 4 এর অ্যারাউন্ডে থাকে আর কি, যদি আমরা যদি 2% ক্রাইটেরিয়া কনসিডার করি, সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটলিং টাইম এক্সপ্রেশনটা এরকম কিছু একটা দাঁড়ায়। ওকে, আর যেটা আমরা বলতেছি যদি আমাদের 5% ক্রাইটেরিয়া যদি হইতো, তাহলে এটা 3 হইতো, উপরে যে টাইম কনস্ট্যান্টটা সেটা হইতেছে কি 3 হয়ে যেত আর কি, ঠিক আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে কি আমাদের রাইস টাইমের এক্সপ্রেশনটা খুব একটা লাগে না, এটা একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন থেকে আসে, এবং এটারও একটা লিমিটেশন আছে যে এইরকম একটা রেঞ্জের মধ্যে এই লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন থেকে এইরকম একটা আমরা আসলে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। তাও সেটা হচ্ছে 10% থেকে 90% এই ক্রাইটেরিয়া অনুসারে। এটার এক্সপ্রেশনটা আমাদের তেমন একটা আমাদের অঙ্ক করতে লাগে না, এটা লাগে এই সিটিং টাইমের এক্সপ্রেশনটা আমাদের লাগবে। আর এবং একটু খেয়াল করে দেখেন যে সিটিং টাইমের নিচের ডিনোমিনেটরটা হচ্ছে আপনার হচ্ছে কি আমাদের এটা একটা জিনিস হচ্ছে কি আন্ডারডেফ সিস্টেমের ক্ষেত্রে রুট গুলো হচ্ছে কি কমপ্লেক্স হয়, সো তার একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। সো সেটিং টাইমটা হচ্ছে কি আমার রিয়েল পার্টের ইনভার্সের সাথে রিলেটেড, অর্থাৎ সিগমা যেটাকে আমরা বলতেছি এই জিটা ওমেগা এনটি আসলে হচ্ছে সিগমা, যেটাকে আমরা আসলে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি বলতেছি, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি যে আসলে কিভাবে করে এই সেটিং টাইম পর্যন্ত, সেটিং টাইম, রাইজ টাইম, তারপর হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ওভারশুট, হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু, পিক টাইম, এই এক্সপ্রেশন গুলো কিভাবে আসে, ডিরাইভেশনটা আসলে জাস্ট একটা ধারণা থাকলে আপনাদের হবে, আমাদের অঙ্ক করতে ডিরাইভেশন আসলে জানা লাগে না। তো এখন আমি যে টপিকটা আলোচনা করব সেটা একটু খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের আন্ডারডাইভ সিস্টেম নিয়ে যখন আমরা ডিজাইন প্রবলেম যখন করি, তখন হচ্ছে কি এই কনসেপ্ট গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেই আলোচনার দিকে আমরা যাই। তো একটা আন্ডার ড্যাম সিস্টেমের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে রুট গুলো সেগুলো হচ্ছে কমপ্লেক্স রুট হয়, এই যে এরকম মাইনাস সিগমা ডি প্লাস মাইনাস জে ওমেগা ডি, ঠিক আছে। তার একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। এই সিগমা ডিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে কি ড্যাম ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ঠিক আছে। যেটা হচ্ছে ড্যাম্প ফ্রিকোয়েন্সি আর কি, যে একটা ড্যাম্পিং যেটা হয়, সেই ড্যাম্পিং ড্যাম্পিং পার্টের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে, বা যে অসিলেটরি পার্টের ফ্রিকোয়েন্সিটাকে সে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এবং আমরা কিন্তু দেখেছি যে এটা সমান জিটা ওমেগা এন হয়, এটা আর ওমেগা ডি সমান ওমেগা এন রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার হয়, ঠিক আছে। এগুলো কোথায় দেখছি, এগুলো হচ্ছে একেবারে আমরা যখন এই যে আন্ডারড্যাম্প পড়ার সময়, যখন হচ্ছে কি এই যে টাইম এক্সপ্রেশন গুলো যখন দেখাচ্ছি, তখন কিন্তু এই যে রুট ছিল এটা, ঠিক আছে, এই রুট থেকে এই রুটের এরিয়ার পার্টটা এই অংশটুকু মাইনাসের পর এটাকে আমরা সিগমা ডি বলতেছি, আর এই যে ইমাজিনারি পার্টটা এটাকে আমরা ওমেগা ডি বলতেছি, ঠিক আছে। ওখান থেকে আসতেছে আর কি, এটা গত দিনের যে আলোচনাটা করেছি সেখান থেকে আসছে এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা হচ্ছে কি এই হলো অবস্থা, এখানে একটা পোল, এখানে একটা পোল, এটা হলো সিগমা, এটা হলো জে ওমেগা টি। তাহলে এতটুকু অংশ নিয়ে দেখেন, এতটুকু অংশ নিয়ে কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি, যে এতটুকু, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটাই যে এখানে বড় করে দেখানো হয়েছে, এইটা হচ্ছে কি সেই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট।
তাহলে এই ট্রায়াঙ্গেলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা বলতেছি থিটা, ঠিক আছে। আর এই রিয়েল পার্টটা কি কি বলতেছি আমরা, রিয়েল পার্টটা যেটাকে হচ্ছে কি আমরা সিগমা বলতে দিয়ে ডিনোট করতেছি বা সিগমা ডি, ওটা হলো জিটা ওমেগা এন। এই রিয়েল পার্টটা হচ্ছে কি আমার জিটা ওমেগা এন। আর এই যে ইমাজিনারি পার্টটা, এই লম্বটাতে আসলে ইমাজিনারি পার্টটাকে বা ওমেগা ডি কে আসলে ইন্ডিকেট করে। ওমেগা ডিটা হইতেছে ওমেগা এন রুট ওভার 1 - জিটা স্কোয়ার। এই লম্ব পার্টটা হইতেছে ওমেগা ডি বা ওমেগা ডি এর যে এক্সপ্রেশনটা সেটা এখানে লিখলাম। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি ফর্ম করে তাহলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই যদি আমরা করি তাহলে দেখা যায় যে এই অতিভুজটা ওমেগা এন আসে। এই অতিভুজটা কি আসে ওমেগা এন, অর্থাৎ আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি আসতেছে, এই রিয়েল পার্টের স্কোয়ার যদি করি আর ইমাজিনারি পার্টের স্কোয়ার কে যদি সাম করে রুট করি তাহলে হইতেছে সেখান থেকে সেটা আমার কি দিচ্ছে, আমার আসলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা দিচ্ছে। সো এই ট্রায়াঙ্গেলটা আসলে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সাথে বা নেগেটিভ রিয়েল অ্যাক্সিস এর সাথে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করে এই লাইনটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা। হ্যাঁ, এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমি যদি এখানে cos থিটা যদি লিখি, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ হতেছে এখানে ভূমি হইতেছে এখানে, আসলে আমি মাইনাসটা আপাতত ইগনোর করব, কারণ আমরা এখানে যদি মান নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে আসলে মাইনাসটা ইগনোর করা যায়। তাহলে ভূমি বাই অতিভুজ হইতেছে কি জিটা ওমেগা এন ডিভাইডেড বাই ওমেগা, এই যে ভূমি আর অতিভুজটাকে আমরা বলছি পিথাগোরাস থেকে ওমেগা এন পাই। সো এটা সমান সমান আসতেছে কি আসতেছে ওমেগা এন কাটাকাটি করলে জিটা আসতেছে। তার মানে জিটা সমান সমান হইতেছে cos থিটা। হ্যাঁ, আমি এই যে গতদিন দেখবেন একটা জায়গায় যে এই এখানে এই যে দেখেন থিটা সমান cos ইনভার্স জিটা যেটা আসছে, এটা কিভাবে আসছে এটা কিন্তু এখান থেকে বোঝা যায়। এই ফেজটা যেটাকে আমরা থিটা বলতেছি এই ফেজটা কিন্তু এভাবে করেই আসছে, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটা একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট কিছু কিছু ডিজাইন প্রবলেমে। আচ্ছা, আমি আজকে আরেকটু কথা হয়েছে সেটলিং টাইম এবং পিক টাইম নিয়ে একটু কথা বলবো, কারণ আমাদের ম্যাথ প্রবলেম করার সময় এই দুটো জিনিস একটু লাগে। তার পাশাপাশি হচ্ছে পার্সেন্টেজ ওভারশুটের ফর্মুলাটাও লাগে। এই দুটো নিয়ে আমি আরেকটু জাস্ট কথা একটু বলতে চাই। তো আমাদের আন্ডারড্যাম্পড সিস্টেম যেটা হচ্ছে আমরা ইনভার্স ল্যাপ্লাস থেকে দেখে এসেছি, ফর্মটা হচ্ছে এরকম, ঠিক আছে, যে ওয়ান মাইনাস এই যে এই অংশটুকু হইতেছে আমার ট্রানজিয়েন্ট, এই ওয়ানটা হইতেছে কি আমার রিয়েল পার্ট, আর মাইনাসের পরে যে অংশটা সেটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট। এবং এই ট্রানজিয়েন্ট পার্টের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে কি আছে, একটা সাইনোসয়েডাল একটা টার্ম আছে, ঠিক আছে, তার সাথে কি আছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম, এবং এক্সপোনেনশিয়াল টার্মটার দিকে যদি লক্ষ্য করি সেখানে এক্সপোনেনশিয়াল ডিকেইং একটা ফ্যাক্টর কিন্তু আছে, ই টু দি পাওয়ার মাইনাস জিটা ওমেগা এন টি। এখানে জিটা ওমেগা এনটাকে আমরা বলতেছি সিগমা, আর এই যে টি এর সাথে যে পার্টটা গুণ আছে সেটাকে আমরা বলতেছি ওমেগা ডি, ঠিক আছে। আপনারা আচ্ছা, তাহলে আমি আবার এখান থেকে বলি, সেটা হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম করার জন্য যেটা হচ্ছে যে সেটলিং টাইমের যে এক্সপ্রেশনটা আর পিক টাইমের এক্সপ্রেশন, এই দুটো জিনিস লাগে, পাশাপাশি আমাদের পার্সেন্টেজ ওভারশুটের যে এক্সপ্রেশনটা আছে সেটাও কাজে লাগে। তো সেটলিং টাইমের এক্সপ্রেশন এবং পিক টাইমের যে এক্সপ্রেশন সেটা হিসেবে কিন্তু আমরা দেখতেছি যে সেটলিং টাইমটা হইতেছে এই যে আমার আন্ডারড্যাম্প সিস্টেমের রুট গুলো তো হইতেছে কমপ্লেক্স রুট, এটা এটা ভুলা যাবে না, এই কমপ্লেক্স রুট এটা যার একটা রিয়েল পার্ট আছে একটা ইমাজিনারি পার্ট আছে। তো আমাদের সেটলিং টাইমটা হইতেছে ওই রিয়েল পার্ট বা যেটাকে আমরা বলতেছি এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সির সাথে ইনভার্সলি রিলেটেড। আর পিক টাইমটা হইতেছে আমাদের ড্যাম্প ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, তার সাথে কি ইনভার্সলি রিলেটেড। এই জিনিসটা আমরা একটু ইনটুইটিভলি একটু বোঝার চেষ্টা করি আসলে কেন, মানে উইথ ইকুয়েশন গুলো কথা মাথায়, ইকুয়েশন ছাড়া কিভাবে এই জিনিসটা বোঝা যায় সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। ইভেন এই ইকুয়েশনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে এটা হচ্ছে আমাদের আন্ডারড্যাম্প সিস্টেমের টাইম রেসপন্সের যে ইকুয়েশনটা যেটা আমরা ইনভার্স ল্যাপ্লাস থেকে বের করেছিলাম। তো এখানে এই ওয়ানটা হইতেছে আমাদের যে ফাইনাল ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালু, আর মাইনাসের পর এই অংশটুকু হইতেছে আমাদের কি ট্রানজিয়েন্ট ভ্যালু। ট্রানজিয়েন্ট ভ্যালুর দিকে যদি আমরা বা ট্রানজিয়েন্ট এক্সপ্রেশনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে এরকম একটা সাইনোসয়েডাল টার্ম আছে, একটা শিফটের সাইনোসয়েড, তার সাথে এখানে কি আছে এই অংশটুকু হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। এবং অ্যামপ্লিটিউডটা যদি খেয়াল করে দেখি এটা আসলে এক্সপোনেনশিয়াল ডিকেইং একটা অ্যামপ্লিটিউড, যেখানে এই যে টি এর যে কোএফিসিয়েন্ট যেটা আছে যেটাকে আমরা সিগমা ডি বলতেছি, বা টি এর কোএফিসিয়েন্টটা হইতেছে আমাদের আসলে কি ওই যে ইমাজিনারি যে কমপ্লেক্স যে রুট গুলো আছে, কমপ্লেক্স রুট গুলো রিয়েল পার্ট, ঠিক আছে, এই কমপ্লেক্স রুট গুলো রিয়েল পার্টটাই হচ্ছে যেটা ওমেগা এর। আর দেখেন আপনারা তো নিশ্চয়ই জানেন সাইন সম্পর্কে, সাইন ওমেগা টি প্লাস থিটা হয়, তাই না? এই যে টি এর সাথে যে অংশটা গুণ থাকে সেটা হইতেছে তার ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এই অংশটুকু, এই অংশটাই কিন্তু আসলে ওমেগা ডি ছিল, বা আমাদের যে কমপ্লেক্স যে রুট গুলো আছে সেগুলো কেটে কেটে হইতেছে। আসছে।
আচ্ছা, তো আমাদের যেটা হতেছে যে এটা হতেছে কমপ্লেক্স যে রুট গুলো আছে, কমপ্লেক্স রুট গুলোর হতেছে আমাদের যে ইমাজিনারি পার্টটা হইতেছে এই টি এর কোএফিসিয়েন্টটা, ঠিক আছে? টি এর কোএফিসিয়েন্টটা হইতেছে এই কমপ্লেক্স রুট গুলোর যে ইমাজিনারি পার্টটা। আচ্ছা, এখন আমরা যদি একটু ট্রানজিয়েন্ট সম্পর্কে যদি চিন্তা করি, দেখি আমরা আমাদের রেসপন্স যেটা ছিল, আমি যদি দেখি এই যে এটা ধরেন রেসপন্সটা, তো রেসপন্স তো ফাইনালি হচ্ছে ওয়ানে গিয়ে সেটেল করতেছে, তাই না? এই ওয়ানটা হইতেছে যে এইখান থেকে আসছে, আমি যেহেতু ইউনিট স্টেপ ইনপুট দিয়েছি এই জন্য আমার ফাইনাল ভ্যালু আসলে ওয়ান। এখন একটু ট্রানজিয়েন্ট পার্ট নিয়ে একটু চিন্তা করি। এই যে এখানে কি হইতেছে দেখেন, একটা এনভেলপ আছে না, এই যে এখানে যে অসিলেটরি যে একটা বিহেভিয়ার আছে ট্রানজিয়েন্টে, সেখানে কি হইতেছে যে আমার অ্যামপ্লিটিউডটা দেখেন সময়ের সাথে সাথে এক্সপোনেনশিয়াল ডিকে করতেছে, রাইট? অর্থাৎ এই যে এখান থেকে কিন্তু জিনিসটা বোঝা যায় যে সময়ের সাথে সাথে এক্সপোনেনশিয়াল ডিকে করে। তো এখন আমাদের হইতেছে এই ডিকে করতে কত সময় লাগতেছে তার উপর নির্ভর করে যে সিস্টেমটা কত দ্রুত সেটেল হবে। যত ফাস্ট এই অ্যামপ্লিটিউড গুলো ডিকে করবে, এই অসিলেশন অ্যামপ্লিটিউড গুলো, তত কি হবে, ফাস্ট সিস্টেমটা সেটেল করবে বা স্টেটিতে পৌঁছাবে। এখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি দুটো এক্সপোনেনশিয়াল ফাংশনের কথা বলি, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 4t, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2t। এর মধ্যে যে টি এর কোএফিসিয়েন্ট যত বড় হবে এই সিস্টেমটা তত ফাস্ট কিন্তু ওই এক্সপোনেনশিয়াল ফাংশন তত ফাস্ট কিন্তু ডিকে করে। আর টি এর কোএফিসিয়েন্টটা যত ছোট হবে তত স্লো ডিকে করবে। অর্থাৎ এই টি এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা যত যত বড় হবে তত ফাস্ট ডিকে করবে। হ্যাঁ, বা আমরা এই ক্ষেত্রে বলবো যে অসিলেশন অ্যামপ্লিটিউডটা তত ফাস্ট ডিকে করবে এবং তত দ্রুত সিস্টেমটা কি হবে, সেটেল হবে। সো দ্যাটস ওয়াই আমরা যে এই যে কি এর যে কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলতেছি রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স রুট, এটা যত বড় হবে তত ফাস্ট কি হবে, যে এই যে অসিলেশন অ্যামপ্লিটিউড তত ফাস্ট ডিকে করবে এবং তত দ্রুত সিস্টেমটা সেটেল হবে, অত তত কম সময় লাগবে সেটেল হইতে। এই জন্য জিনিসটা হইতেছে কি ইনভার্সলি রিলেটেড আর কি, ঠিক আছে? এই জন্য কিন্তু তারা ইনভার্সলি রিলেটেড। আবার যদি আপনি পিক টাইমের কথা চিন্তা করেন, পিক টাইম মানে কি, যে এই চূড়ায় পৌঁছাতে যে সময়টা, এখন চূড়া আপনি যদি একটা সাইন ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করেন, এই যে একটা সাইন ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, এই সাইন ফ্রিকোয়েন্সির এতটুকু হইতেছে টাইম পিরিয়ড, এটা জানেন? সরি, এতটুকু হচ্ছে টাইম পিরিয়ড, এই যে এই অংশটুকু হচ্ছে টাইম পিরিয়ড। এটা হচ্ছে, এটা যদি টাইম পিরিয়ড টি বলি তাহলে এটা হলো টি/2, আর এটা হলো কি টি/4। তার মানে হচ্ছে এই যে সাইন ফাংশনটা এই যে পিকে যে পৌঁছাইছে, এই পিকে পৌঁছাইতে তার সময়টা কিন্তু তার টাইম পিরিয়ডের সাথে রিলেটেড, টাইম পিরিয়ডের 1/4 আর কি সময় লাগতেছে। এখন টাইম পিরিয়ডটা যত ছোট হবে পিকে পৌঁছাইতে সময় কি হবে, তত কম হবে। এখন টাইম পিরিয়ড কখন ছোট হবে, যখন ফ্রিকোয়েন্সি বড় হবে। ফ্রিকোয়েন্সির সাথে তো টাইম পিরিয়ডের ইনভার্স রিলেশন। এই সাইনোসয়েডের ফ্রিকোয়েন্সি যত বড় হবে টাইম পিরিয়ড তত কম হবে এবং তত কম সময় লাগবে এই সাইনোসয়েডের কি প্রথম পিকে পৌঁছাইতে। এই জন্য যেটা হইতেছে আমাদের এই অসিলেটরি যে ফ্রিকোয়েন্সি আছে সেটার সেটার যে ফ্রিকোয়েন্সি, এই যে টি এর যে কোএফিসিয়েন্টটা আছে যেটাকে আমরা বলতেছি ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স রুট, তো এই ইমাজিনারি পার্টটা বা এই ওমেগা ডিটা যত বড় হবে টাইম পিরিয়ড হবে, এই যে অসিলেটরি যে পার্টটা আছে সেটা টাইম পিরিয়ড হবে তত কম এবং পিকে পৌঁছাইতে তত কি কম সময় লাগবে। এই জন্য আমাদের এটাও কিন্তু ইনভার্সলি রিলেটেড, ঠিক আছে? এটা আমরা একটু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করলাম, মানে এতক্ষণ তো ডিরাইভেশন থেকে দেখতে পেলাম যে জিনিসগুলো আসলে ইনভার্সলি রিলেটেড, বাট একটু কনসেপচুয়ালি আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে কেন এরা আসলে এভাবে ইনভার্সলি রিলেটেড। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করে। আজকে ক্লাস লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে এখান থেকে বিশেষ করে। নাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পরের অংশে চলে যাই। আচ্ছা, আরো কিছু জিনিস আমরা একটু জাস্ট শেখার চেষ্টা করি। এই যে দুটো ইকুয়েশন আছে, টি এর সলিউশন 4/σd আর টিপি সলিউশন π/ওমেগা ডি, এই দুটো অংশ। আরেকটা হচ্ছে এই যে এটা জিটা ইকুয়ালস টু কস থিটা। এই তিনটা জিনিসকে একটু ফোকাস করে আমরা একটু বোঝার চেষ্টা করি পোল মুভমেন্ট গুলো কিভাবে শিফট হলে আমাদের ক্যারেক্টারিস্টিক গুলো কিভাবে চেঞ্জ হয়। এক নাম্বার বুঝতেই পারতেছেন, রিয়েল পার্ট যত বড় হবে কি হবে, এটা ইনভার্স সেটলিং টাইমটা আসলে তার সাথে ইনভার্স রিলেটেড, তত কম হবে ইমাজিনারি পার্টটা, এই রুটের ইমাজিনারি পার্টটা যত কি হবে বড় হবে পিক টাইমটা তত ছোট হবে। আর থিটা যেটা, ঠিক আছে, থিটার ভ্যালু যত বড় হবে কস থিটার ভ্যালু তত কম হবে, জিটার ভ্যালু কি হবে তত কম। এই জিনিসটাও কিন্তু খেয়াল করতে হবে ইকুয়েশন থেকে। আচ্ছা, এবার আমি এখানে কয়েকটা কেস একটু জাস্ট দেখাই। আচ্ছা, ধরা যাক আমাদের এখানে এই ক্রস চিহ্নটা হবে না।
ধরা যাক আমাদের ইনিশিয়াল যে পোলগুলো আছে, ইনিশিয়াল পোলগুলো এই জায়গায় ছিল, সরি এই জায়গায় ছিল ধরে। তো কমপ্লেক্স পোলগুলো তো সবসময় আকারে আসে, যে কনজুগেট আকারে আসে, এটা জান। ধরা যাক এই জায়গায় ছিল, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় একটা পোল হবে, এটা দেওয়া হয়নি, মানে এটার উপরে একটা পোল, ঠিক আছে, তার কনজুগেটের যে কনজুগেট যেটা সেটা এখানে হবে, এটা দেখানো হয়নি, আমি দেখাই যে এখানে একটা ক্রস হবে আর কি, এখানে একটা পোল হবে। আচ্ছা, তো আমাদের এই যে গোল্লা চিহ্নগুলো দিলাম, এই জায়গায় হচ্ছে আমাদের ইনিশিয়াল পোল পজিশন গুলো ছিল আন্ডার ড্যাম্পড সিস্টেমের। এখন পোল গুলো হলো কি, এই যে ভার্টিক্যাল একটা লাইন আছে, ভার্টিক্যাল লাইনের উপর সে হইতেছে শিফট হচ্ছে। ভার্টিক্যাল লাইনের উপর শিফট হওয়ার অর্থ কি, সেখানে সিগমা সিগমা বা রিয়াল পার্টটা বা এক্স এক্স যে ইয়াটা কোঅর্ডিনেটটা সেটা পরিবর্তন হচ্ছে না, জাস্ট এই ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই ভার্টিক্যাল লাইনের উপর যদি মুভ করা, তার অর্থ হইতেছে কি আমার সিগমার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট হচ্ছে গিয়ে এই যে ওমেগা ডি ইমাজিনারি পার্টটা চেঞ্জ হচ্ছে। এখন যদি এটা যদি উপরের দিকে যদি শিফট করে, এই গোল চিহ্নতে এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, উপরের দিকে যদি শিফট করে সেক্ষেত্রে কি হবে, আমার ওমেগা ডিটা কি, এই যেখানে লেখা আছে সিগমা টি কনস্ট্যান্ট, সিগমা টি যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে আমার কি সেটলিং টাইমটা কনস্ট্যান্ট, মনে রাখতে হবে সেটলিং টাইম সমান কি ছিল, 4 বাই সিগমা ডি ছিল। কিন্তু তো সিগমা ডি যদি কনস্ট্যান্ট থাকে, এই লাইনের উপর যদি মুভ করে, তাহলে সেখানে কি আমার সিগমা ডিটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস আমার এই লাইনের উপর যদি এই ভার্টিক্যাল লাইন বরাবর যদি আমার পোলগুলো যদি মুভ করে, তাহলে সেটলিং টাইমের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি চেঞ্জ হবে, চেঞ্জটা হবে ওমেগা ডি। ওমেগা ডি এর সাথে কার রিলেশন আছে, পিক টাইমের, যে পিক টাইম সমান কি বলছিলাম মনে আছে, পিক টাইম সমান ছোট করি, আচ্ছা ছোটগুলো তো আবার ওইগুলো যে পিক টাইম সমান কি ছিল, পাই বাই ওমেগা ডি ছিল। তার মানে হতেছে যে আমাদের ওমেগা ডি বা এই যে ড্যাম্প ফ্রিকোয়েন্সিটা তখন ভ্যারি করতেছে আর পিক টাইম ভ্যারি হচ্ছে। সো এই ভার্টিক্যাল লাইন বরাবর মুভ করার অর্থ হইতেছে আমার সিগমা সেটলিং টাইম চেঞ্জ না হওয়ার, আর কি যে পিক টাইমটা সেক্ষেত্রে ভ্যারি করা। ওকে, আচ্ছা সেম জিনিসটা আমরা যদি একটু বলি, এখানে যদিও পোলটা দেখানো হয়নি, আচ্ছা আমি পোলগুলো জাস্ট একটু ঝটপট করে ড্র করে আপনাদেরকে একটু জাস্ট দেখাই। ধরা যাক এই যে গ্রিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পোল পজিশন ছিল, ঠিক আছে, ইনিশিয়াল পোল পজিশন ছিল, এবং আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, যে আমাদের পোলগুলো এভাবে হরাইজন্টালি মুভ করতেছে, ঠিক আছে, হরাইজন্টালি। ধরেন এই যে ধরেন রেড একটা দিলাম, একটা ধরেন আমি ব্লু ইউজ করলাম। আচ্ছা আমি বলতেছি যে আমাদের পোল পজিশন গুলো ইনিশিয়ালি হইতেছে এই যে যেটাকে আমরা বলতেছি এই যে গ্রিন যে জায়গা ক্রসটা দেখতেছেন এই জায়গায় ছিল, তো এটা হইতেছে এভাবে হরাইজন্টালি এই যে লাল যেগুলো আছে এই জায়গায় শিফট করতে পারে, অথবা এই যে ব্লু যেটা আছে বাম দিকে সেখানে শিফট করতে পারে। তো হরাইজন্টালি শিফট করার অর্থ কি, যে সেখানে ওমেগা ডি বা এই যে আমার ইমাজিনারি পার্ট চেঞ্জ না হয়, তাহলে ইমাজিনারি পার্ট কনস্ট্যান্ট বা ওমেগা ডি কনস্ট্যান্ট, মানে হচ্ছে এই ক্ষেত্রে এইভাবে হরাইজন্টালি মুভ করলে আমার আসলে কি পিক টাইমটা সেক্ষেত্রে কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমাদের পিক টাইমটা কনস্ট্যান্ট, কিন্তু কোন জিনিসটা ভ্যারি করতেছে, সিগমা ভ্যারি করতেছে। সিগমা ভ্যারি করার অর্থ কি, সিগমা ভ্যারি করার অর্থ হইতেছে আমাদের সেটলিং টাইমটা ভ্যারি হওয়া, ঠিক আছে। সেটলিং টাইমটা কিভাবে ভ্যারি হচ্ছে, এখন দেখেন এই লালের দিকে, দেখেন আমার এখানে দুটা কেস, একটা হচ্ছে লালের দিক, এই যে লাল যে পজিশনটা সেখানেও ভ্যারি করতে পারে, নীলের দিকেও ভ্যারি করতে পারে। আচ্ছা আপনারা বলতে পারবেন এর মধ্যে কোন জায়গায় সেটলিং টাইমটা বেশি আসবে, এই লালটাতে বেশি হবে, মানে লালের ক্ষেত্রে বেশি হবে নাকি এই যে নীলটাতে বেশি হবে? স্যার নীলটাতে বেশি হবে স্যার। দেখেন ইনভার্স রিলেশন তো, তার মানে যার হইতেছে সিগমা কম, লালের ক্ষেত্রে সিগমা কম না, লালের ক্ষেত্রে তো সিগমার ভ্যালুটা কম, তার ক্ষেত্রে কি হবে সেটলিং টাইম কি হবে, বেশি হবে। আর যার ক্ষেত্রে সিগমার ভ্যালু বেশি, এই যে এই ব্লু এর ক্ষেত্রে কি সিগমার ভ্যালু বেশি, সেক্ষেত্রে কি হবে আবার সেটলিং টাইম কম হবে, মানে ইনভার্স রিলেশন, দুটোই কিন্তু ইনভার্স রিলেশন। একটা জিনিস সোজা মনে রাখা যে দুটি আসলে ইনভার্স রিলেশন আর কি,
ঠিক আছে, মনে থাকবে তো? মানে এটা হচ্ছে কি আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে আমাদের আসলে পোল পজিশন, পোল গুলো কিভাবে মুভ করলে আমার এই ক্যারেক্টারিস্টিক গুলো কিভাবে, কোনটা চেঞ্জ হয় কোনটা চেঞ্জ হয় না। একটা হলো ভার্টিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা হচ্ছে এই সিগমা ডি বা সেটলিং টাইম হচ্ছে কনস্ট্যান্ট থাকে এই লাইনে, আর এই হরাইজন্টাল লাইনের উপর কে কনস্ট্যান্ট থাকে, আমার পিক টাইমটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি কেস 3, যেখানে আমাদের পোল গুলো হচ্ছে কি এরকম একটা লাইনের উপর মুভ করতেছে। এই যে লাইনটা হচ্ছে যে এই পোলকে এবং অরিজিনকে কানেক্ট করে এরকম একটা লাইনের উপর মুভ করতেছে। তো নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে আপনাদের আমাদের জিটা যেটা বলতেছিলাম ড্যাম্পিং ফ্যাক্টর বা ড্যাম্পিং রেশিও, এটা সমান ছিল কস থিটা। এই থিটাটা হইতেছে এই পোলকে যদি আমি অরিজিনের সাথে যদি কানেক্ট করি যে লাইন দিয়ে, সেই লাইনটা আমার নেগেটিভ যে রিয়েল পার্ট, নেগেটিভ রিয়েল যে অ্যাক্সিস আছে তার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে আমরা বলতেছি থিটা। তাহলে আমরা বলতে পারি এই যে লাইনের উপর যদি মুভমেন্ট হয় এভাবে করে, এই লাইনের উপর মুভমেন্ট হলে এখানে কিন্তু থিটাটা ফিক্সড। যে দেখেন যে এইটা হতেছে আমার থিটা। হ্যাঁ, আমি যদি এখানে একটু জাস্ট আপনাদেরকে একটু ড্র করে যদি দেখাই যে এই অংশটা, এই অ্যাঙ্গেলটা হইতেছে আমার থিটা। ঠিক আছে, এই অংশটা হতেছে কি আমার থিটা। তাহলে এই জায়গায় এই লাইনের উপর আমার থিটা ফিক্সড। তাহলে থিটা ফিক্সড মানে কি? থিটা ফিক্সড মানে হইতেছে, যেহেতু আমরা জানি যে যেটা সমান সমান আসলে আমরা কি বলতেছি, যেটা সমান সমান আমরা আসলে কি বলতেছি, কস থিটা, রাইট? কস, দেন আমরা বলতেছি থিটা। তার মানে আসলে এই লাইনগুলোর উপরে আমাদের জিটা ফিক্সড। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এই লাইনের উপরে কি ফিক্সড, বা ড্যাম্পিং রেশিওটা আসলে ফিক্সড থাকতেছে। যেহেতু আমাদের ড্যাম্পিং রেশিও ফিক্সড, তো ড্যাম্পিং রেশিওর সাথে কার সম্পর্ক আছে? পার্সেন্টেজ ওভারশুটের সম্পর্ক আছে। তার মানে এই ড্যাম্পিং রেশিও ফিক্সড থাকার অর্থ হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ ওভারশুটটা এই যে পোলগুলো এবং অরিজিনকে কানেক্ট করে যে লাইনটা আছে সেই লাইনের উপর কি হবে, ফিক্সড হবে। অর্থাৎ এই প্রত্যেকটা পোল পজিশনের জন্য আমার পার্সেন্টেজ ওভারশুটটা কি হবে, সেম হবে। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যদি যাই, সেটা হচ্ছে আমি এখানে দুটো কেস দেখিয়েছি যেখানে হচ্ছে গিয়ে এরকম দুটো আমরা ভার্টিক্যাল লাইন এবং দুটো হরাইজন্টাল লাইন নিয়ে আমরা চিন্তা করবো। তো আমরা জানি যে ভার্টিক্যাল লাইনের উপর আসলে কি আমাদের সেটলিং টাইমটা ফিক্সড, কারণ সেটলিং টাইমটা এখানে একটু ভুল আছে, এটা ওমেগা টি হবে না, এটা আসলে বেসিক্যালি সিগমা ডি হবে। আমি একটু কারেকশন করে লিখে দিচ্ছি। তো সেটিং টাইমটা হচ্ছে গিয়ে আমাদের যে কমপ্লেক্স পোল গুলো আছে সেগুলো রিয়েল পার্টির সাথে রিলেটেড। সো এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের রিয়েল পার্ট, প্রতিটা ভার্টিক্যাল লাইনের রিয়েল লাইন রিয়েল পার্টটা যেহেতু ফিক্সড, সো আমাদের আসলে কি হবে, এই জায়গায় একটাই আমরা সেটলিং টাইম পাবো। এই ভার্টিক্যাল লাইনের কারেসপন্ডিং সেটলিং টাইম সেটাকে আমরা বলতেছি টিএস1, আর এই ভার্টিক্যাল লাইনের একটাই সেটলিং টাইম পাবো সেটাকে বলতেছি টিএস2। এখন টিএস1 এবং টিএস2 এর মধ্যে কে বড়? তো যার রিয়েল পার্টটা ছোট, ঠিক আছে, যেমন সিগমা ওয়ান যেটা সেটা ছোট, টিএস1 এর যেটা যার সাথে রিলেশন, তো তার ক্ষেত্রে যেহেতু আমার সিগমার ভ্যালুটা যেহেতু ছোট, সো আমার টিএস বা যে ট্রেজেটিং টাইম সেটার ভ্যালু কি হবে, বড় হবে। আর এই এই লাইনে সিগমার ভ্যালু যেহেতু বড়, সো সেক্ষেত্রে আমার তার সাথে কারেসপন্ডিং যে সেটলিং টাইম সেটা কি হবে, ছোট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, এই যে দেখেন বলাই আছে টিএস ওয়ানটা গ্রেটার হবে টিএস টু এর চেয়ে। এবার দুটো হরাইজন্টাল লাইনের উপর কথা যদি চিন্তা করি, হরাইজন্টাল লাইন বরাবর কিছু আগে বলছি যে আমাদের পিক টাইমটা কনস্ট্যান্ট। এখন এই দুটো পিক টাইমের মধ্যে কোন পিক টাইমটা বড় হবে, কোনটা ছোট হবে? পিক টাইমের সাথে দেখেন ওমেগা বা ইমাজিনারি পার্টি ইনভার্স রিলেশন। তো ইমাজিনারি পার্ট যা ছোট, দ্যাট মিনস এই জায়গায়, ঠিক আছে, এখানে ইমাজিনারি যে পার্টটা সেটা আসলে ছোট এই লাইনের উপর, সো তার কারেসপন্ডিং পিক টাইমটা কি হবে, বড় হবে। আর যার ইমাজিনারি পার্টটা বড় তার কারেসপন্ডিং পিক টাইমটা কি হবে, ছোট হবে। ঠিক আছে, এই জন্য টিপি2 টা ছোট টিপি1 এর তুলনায়। আচ্ছা, এবার আমরা আসি এইভাবে করে যদি দুটো লাইন চিন্তা করি, হ্যাঁ, দুটা ভুল বিন্দুগামী দুটো লাইনের কথা যদি আমরা চিন্তা করি, এটার মধ্যে একটা হচ্ছে কি আমরা বলতেছি একটা লাইনের জন্য আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা1, আর একটা লাইনের জন্য অ্যাঙ্গেল হচ্ছে থিটা2। তার মানে এই লাইন বরাবর আমার আসলে একটাই ড্যাম্পিং ফ্যাক্টর আছে, জিটাটা ফিক্সড, এবং এই লাইন বরাবর আমার হতেছে জিটা ফিক্সড।
তাহলে এই জিটার জন্য, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি এই লাইনের উপর যে জিটা বা যে ড্যাম্পিং ফ্যাক্টরটা আছে সেটাকে জিটা 1 বলতেছি, আর এটাকে বলতেছি জিটা 2। তো এখানে যেহেতু জিটা সমান সমান হলো কস থিটা, সো এই কজের এই যে অ্যাঙ্গেলটা যত বড় হবে কস থিটার মান তত ছোট হবে। তো এই ক্ষেত্রে যেহেতু থিটা ওয়ানটা থিটা টু হচ্ছে যেহেতু বড়, থিটা ওয়ানটা থিটা টু হচ্ছে যেহেতু বড়, সো আমার যেটা হবে কস থিটা ওয়ানটা ছোট হবে কস থিটা টু এর তুলনায়। যার অ্যাঙ্গেল বড় তার কোসাইনের ভ্যালু কি হবে, ছোট হবে। তারপরে এই কস থিটাটাই তো আসলে বেসিক্যালি জিটা। দ্যাট মিনস কি জিটার ওয়ান কি হবে, লেস দেন জিটা টু। এবং আরেকটু খেয়াল করে দেখি যে আমরা যদি জিটার ভ্যালু বাড়ে তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা ভ্যালু কিন্তু বাড়বে। দেখেন উপরের টার্মটা বাড়তেছে, নিচের টার্মটা কি হচ্ছে, ছোট হচ্ছে। সো এটা বাড়তেছে। আর পার্সেন্টেজ ওভারশুটের ডেফিনিশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এই যে এখানে যে এক্সপ্রেশনটা দেখানো হয়েছে, যে রাশিটা দেখানো হয়েছে সেটা। তাহলে জিটা বাড়লে যদি এই রাশির ভ্যালু বাড়ে, ঠিক আছে, তার মানে পার্সেন্টেজ ওভারশুট কি হবে, কোথায় কমবে, যেহেতু ই টু দি পাওয়ার এখানে মাইনাস আছে একটা। হ্যাঁ, অত যার জিটার ভ্যালু বড় তার কি পার্সেন্টেজ ওভারশুট কি কম। এখানে এই দুটোর মধ্যে জিটার ভ্যালু কার বড়, এই জিটা টু এর ক্ষেত্রে বড়, তার ক্ষেত্রে কি হবে, পার্সেন্টেজ ওভারশুট কম হবে। অর্থাৎ এই ওএস টু যেটা হবে এটা ছোট হবে ওএস ওয়ান এর তুলনায়। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের আসলে নাইসের বইতে আছে, তো এই জিনিসগুলো আপনারা ওখান থেকে একটু দেখে নিতে পারেন। আর এগুলো একটু আমাদের একটু জানা প্রয়োজন। কেন প্রয়োজন, তার কারণ হলো যে আপনি এজ এ ডিজাইনার আপনাকে যদি দুটো আন্ডার ড্যাম সিস্টেম দেওয়া হয়, সেখানে আপনি কিন্তু নিজে কিন্তু জাস্ট পোল গুলো দেখে কিন্তু এই যে ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে কিন্তু আপনি একটা কম্পারিজন করতে পারবেন। বা আপনাদেরকে যদি প্রয়োজন মতো যদি কোনো একটা ডিজাইন করতে হয় তখনও কিন্তু একটা কনসেপচুয়াল কিন্তু আপনার ধারণা থাকবে যে আপনাদের আসলে আপনার যে সিস্টেমটা সেটার পোল পজিশন গুলো কোথায় থাকা উচিত। ঠিক আছে, এই জন্য আসলে আমাদের এজ এ ডিজাইনার এই যে পোলের যে মুভমেন্টের সাথে আপনার ক্যারেক্টারিস্টিক গুলো কিভাবে চেঞ্জ হয়, কোন দিকে মুভ করলে কিভাবে চেঞ্জ হয় সে সম্পর্কে ধারণা থাকা উচিত। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ প্রবলেম একটু আলোচনা করি। বলা হইতেছে যে ধরা যাক যে কোনো একটা আন্ডার ড্যাম সিস্টেমের ক্ষেত্রে পোল পজিশন গুলো হচ্ছে কি এরকম -3 প্লাস মাইনাস জে 4। বলতেছে হোয়াট উইল দ্য পোল পজিশন ইফ দ্য সেটলিং টাইম ইজ রিডিউস টু 2 টাইমস। তবে সেটলিং টাইমের সাথে কার সম্পর্ক, রিয়েল পার্টে, পোলের রিয়েল পার্টের সম্পর্ক। সেটলিং টাইম যদি আমি অর্ধেক করে দিই, হাফ করে দিই, রিডিউস টু টাইম মানে এখানে বোঝাইতেছে আসলে হাফ করে দিই, সেক্ষেত্রে আবার যেটা হবে সেটিং টাইমকে হাফ করতে হলে এই রিয়েল পার্টটা কি করতে হবে, দ্বিগুণ করতে হবে, কারণ ইনভার্স সম্পর্ক। তার মানে হইতেছে আমার যে পূর্বের যেই পোল পজিশন যেখানে রিয়েল পার্টটা -3 ছিল, তো নতুন রিয়েল পার্টটা কি হবে, -6 এ হবে, রাইট। যে নতুন যে রিয়েল পার্টটা প্রিভিয়াসলি এই জায়গায় ছিল, নতুন রিয়েল পার্টটা কি কি হবে, -6 এ হবে। কিভাবে করতে হবে যাতে করে আমার পার্সেন্টেজ ওভারশুট সেম থাকে। পার্সেন্টেজ ওভারশুট সেম থাকবে কি, এই যে মূলবিন্দুগামী এই স্ট্রেট লাইনের উপর পার্সেন্টেজ ওভারশুট কিন্তু সেম থাকবে। এবার আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এখানে আসলে একটা জিনিস তো বুঝতে পারলাম যে স্টেচিং টাইম অর্ধেক করতে হলে আমার রিয়েল পার্টটা দ্বিগুণ করতে হবে, সো আমার রিয়েল পার্টটা হচ্ছে কি -6 এ হবে। তাহলে তার কারেসপন্ডিং ইমাজিনারি পার্ট এটা এই যে 8টা, এটা আমরা কিভাবে পাইলাম, এটা আমরা আসলে হচ্ছে কি দেখেন এখানে কিন্তু দুটো সিমিলার ট্রায়াঙ্গেল কিন্তু ফর্ম করছে, এটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু দেখতে পারি। ঠিক আছে, এখানে আসলে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল ফর্ম করছে। আমি যদি আপনাদেরকে জাস্ট একটু ড্র করে দেখাই, এই যে এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই ব্লুটা একটা ট্রায়াঙ্গেল, আরেকটা আমরা যদি বলি যে এই বরাবর আরেকটা, এই যে রেডটা দিয়ে কিন্তু আরেকটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, যাদের অনুরূপ বাহুগুলো আসলে কি হবে, সমানুপাতিক হবে। তাহলে কি হবে 3/4, দ্যাট মিনস এই যে 3/4 সমান সমান কি হবে 6 বাই এই যে ওমেগা ডি, যেটা যেটা আমার আননোন ছিল। তো এখান থেকে আমরা ওমেগা ডি ভ্যালু কত ক্যালকুলেট করছি 8। তার মানে এই যে এটাও দ্বিগুণ হয়েছে, এটাও কিন্তু দ্বিগুণ হয়েছে। এটা এমনিও বোঝা যায় কারণ এটা কিন্তু একটা y ইকুয়ালস টু mx স্ট্রেট লাইন না, মূল বিন্দুর স্ট্রেট লাইন কি y ইকুয়ালস টু mx। তার মানে আমি যদি এক্স কে যদি দ্বিগুণ করি তাহলে ওয়াইও দ্বিগুণ হবে, রাইট। তার মানে এই ক্ষেত্রে এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য নতুন পোল পজিশন কোথায় নিয়ে যেতে হবে, এই যে এই জায়গায় নিয়ে গেলে আমার কি পাবো, আমরা নতুন পোল পজিশন গুলো পাবো। আচ্ছা, আমাদের আরো দুটো ম্যাথ আছে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তো আমরা আলোচনা করতেছিলাম আসলে পারফরমেন্স অফ ফিডব্যাক সিস্টেম। তো আমরা হচ্ছে প্রথমে ট্রানসিয়েন্ট রেসপন্স, যেটা গত সপ্তাহ জুড়ে আমরা পুরো থিওরি আলোচনা করেছি, আর একটা ম্যাথ প্রবলেম দেখেছি। আজকে দুটো ম্যাথ প্রবলেম থেকে আজকে আমরা ইনশাল্লাহ পারফরমেন্সের যে সেকেন্ড যে পার্টটা, যেটা হচ্ছে স্টেডি স্টেট এরর, সেটা আমরা ইনশাল্লাহ আজকে শুরু করব। তো আমরা আসলে বিভিন্ন ধরনের ফর্মুলা দেখেছি ট্রানজিয়েন্টের সাথে রিলেটেড। এই যে আপনার হচ্ছে যদি খেয়াল থাকে, আমি যে ফর্মুলাগুলো জাস্ট একটু বলি আরেকবার।
সেটলিং টাইমের আমরা ফর্মুলা দেখেছি, সেটা হচ্ছে গিয়ে আমার কমপ্লেক্স পোলের রিয়েল পার্টের সাথে রিলেটেড। পিক টাইমের ফর্মুলাটা লিখেছি, সেটা হচ্ছে ইমাজিনারি পার্টের সাথে রিলেটেড। তারপর হচ্ছে গিয়ে আমরা বলছি যে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলতেছি কি থিটা, এবং কস থিটা হতেছে জিটা, বা যেটাকে আমরা বলতেছি ড্যাম্পিং ফ্যাক্টর, সেটার সাথে হচ্ছে কি পার্সেন্টেজ ওভারশুটের একটা রিলেশন আছে। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে কি আরেকটা জিনিস দেখেছি যে এই পোল পজিশন গুলো কিভাবে চেঞ্জ হলে আসলে এদের যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এই যে আপনার সেটলিং টাইম, পিক টাইম, তারপর হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট, এগুলো কিভাবে আসলে চেঞ্জ হয় সেটা দেখেছি। সেটা আমাদের জন্য কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে তার একটু জাস্ট রিভিউ করি, জিজ্ঞাসা করি, দেখি আপনাদের কতটুকু মনে আছে। আমি আরেকটা ম্যাথ প্রবলেমটা যাওয়ার আগে ধরা যাক আমি আপনাদেরকে জাস্ট হাইপোথেটিক্যালি আমি হচ্ছে গিয়ে দুটা সেকেন্ড অর্ডার সিস্টেম আপনাদের সামনে আমি দিই। আপনারা আমাকে জাস্ট ওই সেকেন্ড অর্ডার সিস্টেম গুলো দেখে আপনাকে এদের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে হবে। ঠিক আছে, ধরা যাক একটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস আর একটা হচ্ছে গিয়ে আমার ইমাজিনারি অ্যাক্সিস। তো আমার হচ্ছে গিয়ে ধরা যাক যে দুটা পোল আছে। একটা পোল আছে ধরেন এই জায়গায়, এখানে একটা ধরেন পোল আছে, আর একটা পোল আছে ধরা যাক এই জায়গায়। আহ, আমার আন্ডার ড্যাম্প সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে কি পোল, কমপ্লেক্স পোল গুলো কনজুগেট আকারে আসে। এখন দেখেন এখানে দুটা পোল দেখেছি, কারণ দুটা হচ্ছে গিয়ে দুটা আমি হচ্ছে আন্ডার ড্যাম্প সিস্টেম দেখিয়েছি। ঠিক আছে, সেকেন্ড অর্ডার সিস্টেম, এই নীলটা হতেছে একটা ইন্ডিকেট করতেছে, সবুজটা একটা ইন্ডিকেট করতেছে। আচ্ছা এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে এদের মধ্যে, এই দুটোর মধ্যে কার সেটলিং টাইম বেশি হবে, জাস্ট বাই স্যার লুকিং এট পোল পজিশন বলতে পারবেন? ফার্স্টে যে ইয়াটা গ্রিনটা ব্লু, না ব্লুটা সেটা বলেন। স্যার ব্লুটা ব্লু। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার সেটলিং টাইমটা কার সাথে রিলেটেড। এই পোলের একটা হচ্ছে কি কি একটা হচ্ছে কি ইমাজিনারি পার্ট আছে, একটা রিয়েল পার্ট আছে। তো সেটলিং টাইমটা কি রিয়েল পার্টের সাথে রিলেটেড, তো যার রিয়েল পার্ট ছোট তার কি সেটলিং টাইম বড় হবে। তো যেহেতু এই বেশি ব্লু এর রিয়েল পার্টটা যেহেতু ছোট, এটার ক্ষেত্রে সেটলিং টাইম বড় হবে, এটার ক্ষেত্রে সেটলিং টাইম কি হবে, কম হবে। কম আচ্ছা হবে। পিক জি টাইম স্যার। কার বেশি হবে, স্যার পিক টাইম পিক কার টাইম বেশি? হবে, স্যার পিক টাইমে যে গ্রিনটার বেশি হবে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে পিক টাইম হচ্ছে ইমাজিনারি পার্টের সাথে রিলেটেড, যার ইমাজিনারি পার্ট ছোট হবে তার পিক টাইম বেশি হবে। তো এখানে ইমাজিনারি পার্ট যেহেতু ছোট, সো এটাতে পিকে যেতে তার কি সময় লাগবে বেশি। এই গ্রিন যে ইয়াটা আছে, গ্রিন পোল গুলো যে হচ্ছে কি সিস্টেমটাকে ডিনোট করতেছে তার ক্ষেত্রে। আচ্ছা পার্সেন্টেজ ওভারশুট কার বেশি হবে? স্যার পিকে এটার জন্য যার বেশি, আমরা, স্যার পিকে যার বেশি সময় লাগে তারই তো, সরি না স্যার মানে এখানে তার না, পিক এটা বেশি। হচ্ছে কস থিটার সাথে রিলেটেড। আমি এখানে যদি দুটো লাইন ড্র করি, মনে আছে কিনা জানি না, এই একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে, দুটা অ্যাঙ্গেল চিন্তা করেন। তা আমার অ্যাঙ্গেল হইতেছে দুটা, ঠিক আছে, আমার অ্যাঙ্গেল হচ্ছে কি দুটা। একটা হইতেছে এই অ্যাঙ্গেলটা, এটা একটা অ্যাঙ্গেল, সরি, cos থিটা বেশি, জিটা হচ্ছে কম, জিটা এই কম যে হলে এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। তাহলে এখানে ধরেন এটাকে আমি বললাম থিটা ওয়ান, এটাকে আমি বললাম থিটা ওয়ান, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলতেছি থিটা টু। এখন স্যার বলেন। সেই আপনার cos থিটার ভ্যালু বেশি হবে হচ্ছে আপনার সবুজটার জন্য, আর সেই জন্য স্যার জিটার মান বেশি হইলে আপনার ওভারশুটও বেশি হবে স্যার। একটা জিনিস হতেছে যে জিটা, আমি এখানে জিটা সিম্বলটা লিখতে হচ্ছে, জিটা সমান সমান হতেছে কস থিটা ছিল, তাই না? জি স্যার cos থিটা। আমি সিম্বল করে লিখতেছি, জাস্ট স্পেলিং করে লিখতেছি। তার মানে হতেছে যার থিটা বেশি, ঠিক আছে, তার জিটার ভ্যালু কম। তাহলে যার থিটা বেশি, যার থিটা বেশি কার, এই যে নীলটা হইতেছে থিটা বেশি, তাহলে কস থিটার ভিতরে আর্গুমেন্ট যত বড় হয় কসের মান তত ছোট হয়। তার মানে এটার ক্ষেত্রে আমার কি হবে, জিটা কম হবে। জি জিটা স্যার। বা ড্যাম্পিং ফ্যাক্টর রেশিও। যেটা, বা ড্যাম্পিং রেশিও, এটা কি হবে, স্মলার হবে জি এই স্যার। নীলটার ক্ষেত্রে। তো ড্যাম্পিং রেশিও কম হলে কি হয়, ওভারশুট বেশি হয় না কম হয়? স্যার ইনভার্স রিলেশন মনে হয় সবগুলাই হ্যাঁ, স্যার। তার মানে এটার ক্ষেত্রে ওভারশুট কি হবে, স্যার এটার এটার ক্ষেত্রে যেহেতু আপনার কম, এটার ওভারশুট ক্ষেত্রেই বেশি লার্জার বেশি হবে, হবে। লার্জার হবে। জি স্যার। ঠিক আছে, তার মানে হইতেছে বা এইভাবে চিন্তা করতে পারেন, যার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা বড় তার ক্ষেত্রে ওভারশুটটা বেশি হবে।
কারণ এই স্যার জায়গায় আমার আমাদের ওভারশুটটা তিনটার বেশি ক্ষেত্রে হচ্ছে। তো স্যার বেশি না স্যার, তিনটার ক্ষেত্রে ইনভার্স রিলেশন মেবি, তাই না? যে রাইস টাইম আপনার ওভারশুট আর হচ্ছে আরেকটা যে রাইস টাইম না, পিক টাইম, রাইস টাইমের, সরি রাইস টাইম, পিক জি টাইম। স্যার। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে ওভারশুটের জিটার সাথে চিন্তা করলে হ্যাঁ ঠিক আছে, যার থিটা বেশি, এই অ্যাঙ্গেলটা যার বেশি, আর তার ক্ষেত্রে হচ্ছে জিটার ভ্যালু কম হবে, আর জিটার ভ্যালু কম হলে পার্সেন্টেজ ওভারশুট বেশি হবে। ঠিক আছে, তো আমি এভাবে করে দুটা হাইপোথেটিক্যাল সিস্টেম, ঠিক আছে, জাস্ট হচ্ছে আমাকে যদি পোল পজিশন দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমি একটা সিদ্ধান্ত তাদের সব রাফলি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি এই এই দুটা সিস্টেমের পারফরমেন্স কিরকম হবে। জাস্ট টাইম রেসপন্স না দেখে কিন্তু আমি আগে থেকে বলতে পারি যে এটা টাইম রেসপন্স আসলে কিরকম হবে, তাদের যে টাইম রেসপন্সের প্যারামিটার গুলো কিরকম হবে, জাস্ট এই পোল পজিশন থেকে কিন্তু বলতে পারি। এই জিনিসটা কিন্তু অ্যাজ এ ডিজাইনার আপনার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝাটা, রিয়ালাইজ করাটা। ঠিক আছে, ওকে। তাহলে আমি জাস্ট রিভিউ করে নিলাম একবার সবকিছু। এই যে যদি কারো ভুলে গিয়ে থাকেন, এই যে লাস্টের দিকে যে টপিকটা পড়াইছি ওটা একটু জাস্ট দেখেন আর কি। এই যে দেখেন যার লাস্টে যার হচ্ছে গিয়ে থিটা বড় তার হচ্ছে ওভারশুটও বড়, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে পিক টাইমের এই বিষয়টা একটু দেখেন আর কি, এটা নাইসের বইতে পাবেন। এটা আমার মনে হয় ডিজাইন, আপনি যদি ডিজাইন করতে চান, ডিজাইন করতে গেলে এইসব বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা দরকার। আচ্ছা, এটা এই প্রবলেমটা ডিসকাস করেছি। আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের যেহেতু এখানে আসলে প্যারামিটার কিন্তু দুটা, একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ক্ষেত্রে জিটা আর ওমেগা এন, এই দুটাকে ডিফাইন করে দিলেই কিন্তু আমরা কি পেতে পারি, ওটার ট্রান্সফার ফাংশনটা ডিরাইভ করতে পারি। সো আসলে বেসিক্যালি আমার একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য আমার দুটা স্পেসিফিকেশন দেওয়া থাকলে ওই সেকেন্ড অর্ডার সিস্টেমে পোল পজিশন আমরা বের করতে পারি। তো স্পেসিফিকেশন গুলো হতে পারে পার্সেন্টেজ ওভারশেয়ার, হতে পারে সেটলিং টাইম, হতে পারে পিক টাইম। ঠিক আছে, এই তিনটা থেকে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা পোল পজিশন গুলো বের করতে পারি। যেমন একটা প্রবলেম এখানে ডেমনস্ট্রেট করা আছে যে আপনাকে একটা সিস্টেমের সেকেন্ড অর্ডার সিস্টেমের পোল পজিশন বের করতে বলা হয়েছে, যার জন্য আপনার ওভারশুট দেওয়া আছে, সেটলিং টাইম দেওয়া আছে। এখন ওভারশুট থেকে এটা একটা জিনিস বুঝতে হবে যে পোল পজিশন মানে কি। পোল পজিশন মানে হইতেছে রিয়াল পার্ট, এই পোলের, পোলের তো দুইটা জিনিস আছে, তাই না? একটা হইতেছে কি আছে, রিয়াল পার্ট আছে, আমি যদি পোলের কথা বলি, সিগমা আর ওমেগা। হ্যাঁ পোলের জন্য একটা আছে হচ্ছে কি রিয়াল পার্ট, যেটাকে আমরা বলতেছি সিগমা। আরেকটা কি আছে, ওমেগা। ওমেগা। ঠিক আছে, ওমেগা ডি যেটা ছিল, আমি সিম্বল গুলো লিখতেছি না, জাস্ট স্পেল আউট করে লিখতেছি, একটা সিগমা একটা ওমেগা ডি। এখন আপনাকে বুঝতে হবে যে কিভাবে মানে পোল পজিশন বাইর করা মানে হচ্ছে সিগমা আর ওমেগা ডি বাইর করা। তাই সিগমার সাথে কার রিলেশন আছে, সরাসরি টিএস এর রিলেশন আছে, স্যার রাইট? ইকুয়েশনটা লিখে আচ্ছা, ফেলবো স্যার। সরাসরি আমরা এই টিএস যেটা বা সেটলিং টাইম যেটা, এখান থেকে আমরা কিন্তু সিগমা বের করতে পারি। এবং তাই কিন্তু দেখবেন যে এখানে যদিও অঙ্কটা অন্যভাবে শুরু করছে, বাট আপনি সিম্পলি চিন্তা করেন যে এখানে হচ্ছে সেটলিং টাইম জানা মানে এখান থেকে যে সিগমা ডি এটা বাইর করে ফেলা। এবং এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা ইউনিট কিন্তু হার্টজে, এটা খেয়াল রাখবেন। এটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপর পার্সেন্টেজ ওভারশুট থেকে আমরা কি কি ইনফরমেশন বের করতে পারি। একদিকে আমরা যেমন জিটা থেকে, যেমন এই যে এখানে যে ফর্মুলাটা দেখা দেওয়া আছে, সেখানে জিটা থেকে যেমন পার্সেন্টেজ ওভারশুট বের করা যায়, ঠিক তেমনি পার্সেন্টেজ ওভারশুট থেকে কিন্তু আবার জিটা বের করা যায়। ঠিক আছে, এখানে যদিও হচ্ছে কি ওই ফর্মুলাটা ইউজ করছে, এই ফর্মুলাটা ইউজ করাটাই বেটার। অথবা আরেকটা শর্টকাট ফর্মুলা আছে, এখানে হয়তো মেনশন করার কথা, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই এলএন দিয়ে একটা ফর্মুলা আছে, আপনাদের ল্যাব শিটে মনে হয় আছে, এখানে তো নাই। এলএন দিয়ে একটা ফর্মুলা আছে, হ্যাঁ। আপনাদের ল্যাব শিটে দেখেন যে এলএন দিয়ে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা ইউজ করে সরাসরি বাইর করে, মানে বেসিক্যালি আসলে একই জিনিস। এই জিটারই এটারই একটা পরিবর্তিত রূপ, মানে এখানে হচ্ছে ও পার্সেন্টেজ ওভারশুটটাকে বাম দিকে নিছি আর জিটার এক্সপ্রেশনটাকে ডান দিকে নিছি, তো আরেকটা ওই যে হচ্ছে আপনার এটারই। ম্যাক্সিমাম পিক ভ্যালু মাইনাস হচ্ছে আপনার সিএসএস বাই না হচ্ছে না না, থিটা। ওটা তো বাই ডেফিনিশন ইকুয়েশন, ওটা তো মানে ডেফিনিশন হলো জিনিসটা এটা। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় জিনিসটা একটু দেখাতে পারলে ভালো হয়। এই যে ফর্মুলাটা, দুটা ফর্মুলা, একটা হচ্ছে দেখেন যেটা দেওয়া থাকলে সেখান থেকে ওভারশুট রেশিও বাইর করা বা পার্সেন্টেজ ওভারশুট বাইর করা, আরেকটা হচ্ছে ওভারশুট থেকে যেটা বাইর করা। ঠিক আছে, যে এলএন এর কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, তবে এটা ইউজ না করাটাই বেটার। আমি জানি না স্যার এটা অ্যালাউ করবে কিনা, বাট সেফ সাইডে এইভাবে থাকাটাই ভালো আর কি। হ্যাঁ, যে এখানে যেটার পার্সেন্টেজ ওভারশুট জানেন, তার সেখান থেকে আপনি সলভ করে ইকুয়েশন সলভ করে যেটা বাইর করবেন, তার কারেসপন্ডিং যেটা হচ্ছে 0.56। তাহলে আপনার কাছে এই মুহূর্তে দুটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে সিগমা আছে, একটা জিটা আছে।
এন্ড এদেরকে আপনি রিলেট করবেন কিভাবে, যেটা জিটার যেটা ডেফিনেশন, ঠিক আছে, বা সিগমা ডি এর যে ইকুয়েশন, সিগমা ডি মানে হলো ন্যাচারাল জিটা ওমেগা এন, সাথে স্যার। ঠিক আছে, সিগমা ডি মানে কি জিটা ওমেগা এন, তাহলে আপনি জিটা জেনে গেছেন, সিগমার ভ্যালু জানেন, ওমেগা এন বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জেনে গেল। তা একটা বেসিক্যালি কিন্তু একটা সিস্টেমের জন্য এই জিটা আর ওমেগা এন জেনে যাওয়া মানে হচ্ছে ওই সিস্টেমের পোল পজিশন গুলো কিন্তু আসলে জেনে যাওয়া, বাকিটুকু কিন্তু আসলে জাস্ট সিম্পল ক্যালকুলেশন। একবার যখন আমি জিটা জেনে গেছি এবং ওমেগা এন যখন জেনে গেছি, তাহলে রিয়েল পার্ট তো এখান থেকে ক্যালকুলেট করছি, তাহলে ইমাজিনারি পার্টের ফর্মুলা কিন্তু সরাসরি এই যে এটা, যে ওমেগা ডি সমান সমান ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার, ঠিক আছে, এর মধ্যে এই যে ওমেগা এন জিটা নতুন করে এখানে বাইর করার কিছু নাই, ওই অলরেডি বাইর করে ইনফরমেশনটা এখানে বসাইলে যে ওমেগা ডি বের হয়ে যাচ্ছে, সেখান থেকে এই যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট মিলে আমরা হইতেছে এই সিস্টেমটা যেটা স্পেসিফিকেশন দেওয়া আছে তার পোল পজিশন গুলো আসলে কোথায় হবে সেটা বের করতে পারি। তো আপনাদের হয়তো এই জিনিসগুলো মানে বেসিক্যালি ফর্মুলা ঘুরে ফিরে ওই তিনটা ফর্মুলা কি জাস্ট ম্যানিপুলেট করতে হবে। আপনার হইতেছে এখানে এই দুটো আছে, আপনার হয়তো সেটলিং টাইম পিক টাইম দেওয়া থাকতে পারে, অথবা পার্সেন্টেজ ওভারশুট পিক টাইম দেওয়া থাকতে পারে, সেখান থেকেও পোল পজিশন বাই করতে বলতে পারে। তো সেটা এভাবে করে আপনারা এই ফর্মুলা গুলো দিয়ে জাস্ট বের করতে পারবেন আর কি, ঠিক আছে, ডিফিকাল্ট কোনো প্রবলেম না। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম, এই যে এই প্রবলেমটা ডিসকাস করবো, এটা আপনাদের কোনো একটা বছর টার্ম ফাইনালে আসছিল আর কি এই প্রবলেমটা, ঠিক আছে, টার্ম ফাইনাল একটা প্রবলেম আমি ডিসকাস করি, যে কি বলা আছে, এটা ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক সিস্টেমে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। এই যে দেখেন এই যে সিস্টেমটা দেখানো আছে, হ্যাঁ, লেখাটা অত পরিষ্কার না বাট আশা করি বুঝতে পারতেছেন যে এটা এখানে নেগেটিভ ফিডব্যাক ইউনিটি গেইন, ঠিক আছে, এটা এটা কি ইউনিটি গেইন ফিডব্যাক, ঠিক আছে, এবং নেগেটিভ ফিডব্যাক, ইউনিটি গেইন নেগেটিভ ফিডব্যাক, যার ফরওয়ার্ড পাথ এটা হলো তার ফরওয়ার্ড পাথ, এটা ট্রান্সফার ফাংশন দেওয়া ছিল এটা, কি বলা আছে, ডিটারমাইন দ্য ড্যাম্পিং রেশিও পার্সেন্টেজ ওভারশুট অফ দ্য ক্লোজ লুপ সিস্টেম, ঠিক আছে, ক্লোজ লুপ সিস্টেম ড্যাম্পিং রেশিও পার্সেন্টেজ ওভারশুট বের করতে বলা হয়েছে, এবং এই যে অ্যাম্পলিফায়ারের গেইন কে, এই কেটাকে বলা হইতেছে অ্যাম্পলিফায়ারের গেইন, এটাকে এমন ভাবে ডিজাইন করেন যাতে করে সেটলিং টাইম লেস দেন 1 সেকেন্ড হয়, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমাদের কাজ হইতেছে পুরো সিস্টেমে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের ট্রান্সফার করা ফাংশনটা হয়েছে। বাইর করে ফেলা, ঠিক আছে, ক্লোজ লুপ সিস্টেম এখানে আসলে বেসিক্যালি কি জিএইচ ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ এইচএস আসে, এই এইচএস এর ভ্যালু এখানে 1, যেহেতু ইউনিটি গেইন সো এইচএস এর ভ্যালু 1, সো এখান থেকে আমি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা বের করে ফেললাম, এই ক্যালকুলেশন, আর এটা আমি ডিসকাস করলাম না, এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিয়ে নাকি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ফর্মুলাটা আমি পাইলাম, এটাকে, এটা তো একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন আসছে তাই না, এই যে এস স্কয়ার দিয়ে আসছে, তো এটাকে আমাদের যেটা স্ট্যান্ডার্ড যেই ফর্মটা আমরা জানি, ঠিক আছে, ওমেগা এন স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার, এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই ওমেগা এন স্কয়ার, এই যে কনস্ট্যান্ট টার্মটা হইতেছে কে, ওমেগা এন স্কয়ার এটা সমান কে, তার মানে ওমেগা এন সমান রুট ওভার কে বলতে পারি। আবার এই যে এস এর যে কোএফিশিয়েন্ট কি আসছে রুট ওভার 2k, তাহলে এখানে এস এর কোএফিশিয়েন্ট কি 2 জিটা ওমেগা এন, যে 2 জিটা ওমেগা এন সমান সমান রুট ওভার কে হবে, রুট ওভার 2k হবে। এখানে ওমেগা এন কিন্তু অলরেডি আমি এই আগের থেকে জানি, যে এখান থেকে কিন্তু জানি ওমেগা এন হচ্ছে রুট ওভার কে, তাহলে এখানে ওমেগা এন সমান যদি রুট ওভার কে যদি বসাই, তাহলে এখানে রুট ওভার কে আর এখানে রুট ওভার কে কাটাকাটি যাবে, আর এই 2টা নিচে নিয়ে আসলে কি হবে 1 বাই রুট ওভার 2 হবে, দ্যাট ইজ 0.707। তো এখান থেকে কিন্তু জিটা আমার বাইর করা হয়ে গেল, ঠিক আছে, জাস্ট এই কোশ্চেনের সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা কি করতে পারতেছি, জিটাটা বের করতে পারতেছি। তাহলে জিটা বের করা মানে হলো পার্সেন্টেজ ওভারশুট জেনে যাওয়া, কারণ এই পার্সেন্টেজ ওভারশুটের এক্সপ্রেশন একমাত্র এই জিটাটাই আননো, সো জিটা জেনে যাওয়া মানে পার্সেন্টেজ ওভারশুট ক্যালকুলেট করে ফেলা। তো সেটা হয়ে গেছে আমার, এখানে দুটো জিনিস বাইর করতে বলছে, ফার্স্টে একটা হলো ড্যাম্পিং রেশিও জিটা, একটা হলো পার্সেন্টেজ ওভারশুট, হয়ে গেল স্ট্রেট ফরওয়ার্ড। এরপর কি বলা হয়েছে যে আমাকে এমন ভাবে এই অ্যাম্পলিফায়ারের গেইন, এই কেটাকে বলা হইতেছে অ্যাম্পলিফায়ারের গেইন, এটাকে ডিজাইন করতে হবে যাতে করে সেটলিং টাইম লেস দেন 1 হয়। তাহলে আমাদের যে শর্তটা দেওয়া আছে, সরি আগের পেজ চলে গেছে, আমার শর্তটা হচ্ছে এটা, যে সেটলিং টাইম যেটাকে আমরা বলতেছি 4 বাই সিগমা ডি, ঠিক আছে, 4 বাই সিগমা ডি বা 4 বাই জিটা ওমেগা এন মানে আসলে সিগমা ডি, এটা লেস দেন 1, এটা হলো শর্ত, এটা দেওয়া আছে আমাকে, হ্যাঁ, টিএস লেস দেন 1, টিএস মানে হইতেছে কি 4 বাই সিগমা ডি, এটা লেস দেন 1 হবে। তাহলে আপনারা জানেন যে এটা একটা অসমতা, এটাকে যদি উল্টাই ব্যস্তকরণ করলে অসমতা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এখানে যেমন লেস দেন আছে তখন এটা হয়ে যাবে গ্রেটার দেন, দেখেন এখানে উল্টানো হয়েছে, এই সিগমা ডিটাই আসলে জিটা ওমেগা এন, ঠিক আছে, জাস্ট এখানে ব্যস্ত গ্রহণ করা হয়েছে, তার মানে কি জিটা ওমেগা এন গ্রেটার দেন 4, আর আর এইভাবে গুণ করা হয়েছে। তো এখানে জিটা এবং ওমেগা এন, এই যে জিটার যে এক্সপ্রেশন যেটা ছিল, জিটা সমান কি ছিল 1 বাই রুট ওভার 2, ঠিক আছে, এটা বসাবো, আর ওমেগা এন সমান রুট ওভার কে, এটা বসানো হয়েছে, এটা বসিয়ে তারপর হইতেছে জাস্ট এখানে স্কয়ার করলে এই যে দেখেন কে এর জন্য আমার যে কন্ডিশনটা সেটা চলে আসছে, তার মানে সেটলিং টাইমটাকে লেস দেন 1 করতে হলে অ্যাম্পলিফায়ারের গেইনটাকে গ্রেটার দেন 32 হইতে হবে। কথা বোঝা গেছে?
তো এইটা খুব দেখেন অঙ্কগুলো কিন্তু আসলে খুব সিম্পল, কিন্তু ফিরে ফিরে এই যে কিছু অল্প কিছু ফর্মুলা আছে সেগুলোকে কেন্দ্র করেই আসলে অঙ্কগুলো করা হয়। তো জাস্ট আপনাদেরকে বুঝতে হবে যে কোন ইনফরমেশনটা দেওয়া আছে আর কোন ইনফরমেশনটা বের করতে হবে। এটা একটা টার্ম ফাইনালের একটা প্রবলেম ছিল যেটা আমি ডিসকাস করলাম আর কি। এটা মোস্ট প্রবাবলি ওই স্যারের দিয়েটা না, হয়তো নাই। এটা কি স্যার 35 মার্কের কোশ্চেন ছিল স্যার এটা? না, 35 মার্কের কোশ্চেন থাকার কথা না, এটা হয়তো 35 মার্কের জি স্যার, 50% হয়তো ছোট। ছিল, ছোট ম্যাথ আর কি, কিন্তু এটাই অনেকে বুঝতে পারে না আর কি। তো যাই হোক, আমাদের আমি অনেকগুলো প্রবলেমই আসলে ডিসকাস করেছি। আচ্ছা, আরেকটা জিনিস এটা একটু ডিসকাস করে দিই, এইখানে আছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। স্যার আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা স্যার, উপরে ওমেগা এন স্কোয়ার থাকে, আর হচ্ছে আপনার ওই যে ইয়া যেটা আর কি দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশনের লাস্টে ওমেগা এন স্কোয়ার থাকে। তো এখন ঘটনা হচ্ছে স্যার, আমি এমন একটা ট্রান্সফার ফাংশন বললাম যেটার স্যার ওই দুইটা সমান নাই, তাহলে সেই ক্ষেত্রে স্যার কি হবে স্যার? সমান নাই মানে বুঝলাম না, কোন দুটার কথা স্যার বলতেছেন? স্যার, এই যে ওমেগা এন স্কোয়ার, উপরে আচ্ছা, ওমেগা এন উপরে স্কোয়ার আছে। আচ্ছা আচ্ছা, এটা শোনেন, আমি একটা কথা বলি। এই যে উপরের যে জিনিসটা আছে, যে এখন আমরা সামনে যে টপিকটা পড়বো স্টেডি স্টেট জি এরর, স্যার। ঠিক আছে, একটা সিস্টেমের দেখেন দুটা রেসপন্স, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট, একটা হচ্ছে কি স্টেডি স্টেট। এই উপরের এই জিনিসটার আসলে কি ট্রানজিয়েন্টের উপর তার আসলে কোনো ইফেক্ট নেই। এখানে ওমেগা এন স্কয়ারের জায়গায় অন্য কিছু থাকলেও এই ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিকের উপর তার চেঞ্জ নেই। এইটার যে উপরের টার্মটার ইফেক্ট আছে হচ্ছে কি তার স্টেডি স্টেট যে ভ্যালু সেখানে। এই যে এটা, এই টপিকটা আমরা এখন পড়লে আপনারা বুঝতে পারবেন যে উপরের যে এই টার্মটা, এখানে ওমেগা এন স্কয়ার না থাকলেও কিছু যায় আসে না, মানে এই দুটা জিনিস সমান না হইলেও কিছু যায় আসে না। সমান যদি না জি হইতো তাহলে কিছু যায় আসে না। আবার ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক, কিন্তু ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিকটা এই যে পোলের উপর নির্ভর করতেছে। পোল আসতেছে আচ্ছা। হচ্ছে কি ডিনোমিনেটর থেকে, ঠিক আছে। এখন জি এটার ইম্প্যাক্টটা কোন জায়গায়, এটার ইম্প্যাক্টটা হচ্ছে কি স্টেডি স্টেটে, স্টেডি স্টেট না ভ্যালু স্যার, কত আমি হবে বলতেছি কি স্যার, তারপর। আমরা তো অ্যানালাইসিস করছি স্যার ওমেগা এন কে, যে সাপোজ একটা জায়গায় মনে করেন উপরে 5 থাকলেও নিচেও 5 আছে, সেই জায়গায় ওমেগা এন সমান সমান এটা ধরতাম, সেখান থেকে ওমেগা এন এর মান বের করতাম। এখন যদি দুইটা আলাদা ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে হ্যাঁ, তো আর তখন আমাকে হচ্ছে কি সবসময় আমি ডিনোমিনেটরের সাথে তুলনা করব, এটার সাথে তুলনা করব, আমি তো এটার কথা চিন্তাই করি নাই। এখানে ওমেগা এন স্কয়ার না থাকে, আমি বললাম অন্য কিছু থাকলে সেক্ষেত্রে ওই সিস্টেমের যে স্টেডি স্টেট ভ্যালুটা ডিফারেন্ট হইতো, কিন্তু ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক যেগুলো সেগুলো নির্ভর করতেছে এই ডিনোমিনেটরের উপর। তার মানে এইটার সাথে তুলনা করতে হবে, উপরে কি আছে। আমি যখন ট্রানজিয়েন্ট নিয়ে চিন্তা করবো তখন উপরের দিকে তাকাবো না, এইটার দিকে তাকাবো, এই নিচের অংশটা দিকে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু বলে দিই, যে আমাদের তো একটা পোলের কি থাকে, সিগমা থাকে, আর একটা কি থাকে, ওমেগা ডি থাকে। তো সিগমাটা হইতেছে এই ইয়াটা, আহ, যে এনভেলপটা, আর ওমেগা ডিটা হইতেছে কি যে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। এখন আপনার, আচ্ছা আমি জাস্ট এই এই ছবিটা একটু এক্সপ্লেন করার আগে আরেকটা জিনিস, একেবারে শুরু গোড়ার দিকে যে আমি পড়িয়েছিলাম, যেটা যখন আমি আহ ওই জিটার যখন ডেফিনিশন দিচ্ছি, যে এইটা, এইটার কথা যদি আমি যদি বলি, একটু চিন্তা করে দেখেন। এখানে ওমেগাটা হইতেছে কি এই ফ্রিকোয়েন্সির জন্য সে দায়ী, এই ওমেগা পার্টটা হইতেছে ফ্রিকোয়েন্সির জন্য দায়ী, আর সিগমাটা হইতেছে এই অ্যামপ্লিটিউডের ডিকের জন্য দায়ী, ঠিক আছে। এবং সিগমার ভ্যালু যত বড় হবে তত ফাস্ট ডিকে করবে, এবং ওমেগার ভ্যালু যত বড় হবে এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, টাইম পিরিয়ড তত কম হবে। তো একটু খেয়াল করে দেখেন, যেমন আমি যদি এখানে একটা পোল পজিশন দেখাই, এই যে এক, ঠিক আছে, ধরেন যে এখানে যে 1 নাম্বার যে পোল পজিশনটা দেখানো হয়েছে, যে এখানে আপনার হচ্ছে রিয়েল ভ্যালু আছে, ইমাজিনারি ভ্যালু কিন্তু আছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডিকেইং একটা অসিলেশন এখানে দেখানো হচ্ছে। তো আমি যখন এই 2 নাম্বার পজিশনে যাচ্ছি, সেখানে কি হইতেছে, সেখানে আমার ওমেগার ভ্যালু চেঞ্জ হয় নাই, দ্যাট মিনস এই অসিলেশন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় নাই, কিন্তু আপনার যে সিগমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আরো ফাস্ট ডিকে করছে। দেখেন এই যে এই যে লাস্টের দুইটা প্রান্ত খেয়াল করেন, এটা কিন্তু দেখেন ফাস্ট, কিন্তু এটার অ্যামপ্লিটিউড কমে গেছে, আর এখানে অ্যামপ্লিটিউডটা এখনো কিন্তু এটার তুলনায় কিন্তু বড় আছে, ঠিক আছে। একটু কম্পেয়ার করে যদি দেখেন, আবার যখন আমি 6-এ যাচ্ছি, 6-এ কি আছে দেখেন তো, 6-এ হচ্ছে গিয়ে আপনার খালি কোনো ডিকেই নাই স্যার, সেখানে কোনো রিয়েল এক্সপোনেনশিয়াল ফ্রিকোয়েন্সি। জাস্ট হচ্ছে ইমাজিনারি পার্ট আছে, যে 6 নাম্বার দেখেন কোথায়, 6, এই যে 6 দেখেন কোনো এক্সপোনেনশিয়াল ডিকে নেই, দেখেন কনস্ট্যান্ট, ঠিক আছে। আপনার হচ্ছে অ্যামপ্লিটিউডটা কিন্তু তখন কনস্ট্যান্ট। এই যে এটার সাথে তুলনা করলেই বুঝতেছে যে আমার যদি এই সিগমা পার্টটা না থাকে তখন কিন্তু অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যদি আমার সাথে যদি যাই, আমি জাস্ট এই কয়েকটা পার্ট একটু বুঝাই। 7 নাম্বারটা কি, এখানে ইমাজিনারি পার্টও আছে, আবার রিয়েল পার্টও আছে, কিন্তু এই ক্ষেত্রে রিয়েল পার্টটা কিন্তু পজিটিভ, স্যার এখানে প্রাইস ইমাজিনারি, ইনক্রিজ। হ্যাঁ এখানে ইমাজিনারি রিয়েল পার্টটা ছিল নেগেটিভ, দ্যাটস ওয়াই এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে। হ্যাঁ, মানে এই যে এখানে সিগমার আগে একটা মাইনাস আসছে, কিন্তু আমার যদি রিয়েল পার্টটা যদি পজিটিভ হয়, তাহলে সিগমার আগে কি থাকবে, এখানে প্লাস থাকবে, তাহলে যে জিনিসটা এখানে ডিকে করতেছে সেটা কি হবে, সময়ের সাথে সাথে এভাবে গ্রো করবে। এই যে দেখেন এই যে 7 নাম্বার যেটা দেখছেন, এই দেখেন
অ্যামপ্লিটিউডটা সময়ের সাথে সাথে গ্রো করতেছে, মানে আনস্টেবল আর কি। ঠিক আছে, মানে আপনাকে বুঝতে হবে যে কোন পার্টটা আসলে কিসের জন্য দায়ী। আবার দেখেন এই যে সিগমা বা এই যে রিয়াল অ্যাক্সিস এর উপর ওমেগা নেই। এই যে দেখেন এই যে 9 10 11 12, ঠিক আছে, এই যে দেখেন 9 10 11 12, এগুলো কোনো জায়গায় কিন্তু দেখছেন কোনো ইয়া নেই, কোনো অসিলেশন কিন্তু নাই, খেয়াল করে দেখছেন? মানে এই এই অংশটুকুতে আপনার কি নাই, এই এই যে রিয়াল অ্যাক্সিস এর উপর যেটা হতেছে যে ওমেগা ডি এর ভ্যালু 0, তার মানে কোনো অসিলেশন নাই। হ্যাঁ, এই বাকি প্রত্যেকটা জায়গায় দেখবেন ওমেগা ডি এর ভ্যালু নন জিরো, সো একটা অসিলেটরি পার্ট আছে। এই জায়গায় কিন্তু কোনো অসিলেটরি কোনো পার্ট নেই। আবার এই যে ওমেগা অ্যাক্সিস এর উপর বা ইমাজিনারি অ্যাক্সিস এর উপর আসলে কোনো সিগমা নাই, অর্থাৎ এই যে দেখেন 5 6 11, এখানে দেখবেন যে আপনার একটা একটা কন্টিনিউয়াস একটা অসিলেশন দেখাচ্ছে। এই যে 5, তারপরে এই যে 6, তারপরে যে 11, 11 নাম্বার অবশ্যই এটা আলাদা। 11 নাম্বার এখানে স্যার এটা পিওর ডিসি। এটা হইতেছে এটাকে বলা হয় ইন্টিগ্রাল, মানে ইউনিট স্টেপ ফাংশন আর কি। এটা কিন্তু ইউনিট স্টেপ ফাংশন। এই যে দেখেন ইউনিট স্টেপ ফাংশন মানে কি, এই যে ইয়াতে 1/s স্যার, জিরোতে এটার ফুল অরিজিনে একটা পোল একটা থাকবে, অরিজিনাল ওয়ান একটা বাই ফুল। এস না, ওয়ান বাই এস নামে অরিজিনাল পোল থাকবে, এটা ইউনিট স্টেপ ফাংশন। তো এটা একটু এটা না বললেও এটা জাস্ট হচ্ছে আপনাদের জাস্ট কনসেপ্ট বিল্ডিং এর জন্য আমি বলতেছি যে আসলে আমাদের পোলের কোন পার্টটা আসলে কিসের জন্য দায়ী। এই ছবিটা একটু অবজার্ভ করলে আপনারা আশা করি বুঝতে পারবেন।